আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো সবাই? আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো অনেকদিন লেট হয়ে গেল, তাই না? এই 6 নম্বর চ্যাপ্টারটা আমাদের ক্লাস 8-এর বা অষ্টম শ্রেণীর 6th চ্যাপ্টার, পরমাণুর গঠন বা স্ট্রাকচার অফ অ্যাটম, এই চ্যাপ্টারটা নিয়ে চলে আসলাম। একটু লেট হয়ে গেছে বিকজ আমারও তো পড়াশোনা আছে, তাই না? আমি তোমাদের চেয়ে একটু বড়, কত 7-8 বছরের বড় হয়তো, বাট আমারও ভার্সিটিতে পড়াশোনা আছে, দ্যাটস একটু লেট হয়ে গেলো। বাট আই হোপ এই ক্লাসটা দেখার পর এই রিলেটেড, মানে এই চ্যাপ্টার রিলেটেড বা এই টপিক রিলেটেড আর কোনো কোশ্চেন তোমাদের থাকবে না। তো চলো শুরু করি। প্রত্যেকটা ক্লাসে আমরা যেরকম করি যে কিছু একটা স্টোরি বলি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। তো এই চ্যাপ্টারটাও চলো কিছু স্টোরি দিয়ে শুরু করি। আচ্ছা, তার আগে বলিনি আমার পরিচয়। আমার নাম, মানে আমার পুরো নাম মোহাম্মদ আবির মাহমুদ। আমি পড়াশোনা করছি আসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো 3য় বর্ষে, 3rd ইয়ারে। আচ্ছা শুরু করি। এই হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, পরমাণুর গঠন অধ্যায় 6, এটা তো স্লাইডে থাকবে। তো প্রথমে হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলিনি, যে একটা পানির ফোঁটা কতটুকু? একটা পানির ফোঁটা হচ্ছে 1.3 ট্রিলিয়ন পরমাণু থাকে। 1.3 ট্রিলিয়ন। ট্রিলিয়ন সংখ্যাটা কত বড়? 1 ট্রিলিয়ন সংখ্যাটা হচ্ছে এত বড়। দেখো এত সংখ্যক, জাস্ট একটা পানির ফোঁটায় এত পরিমাণ পরমাণু থাকে। এবং আজকের চ্যাপ্টারে আমরা আসলে পরমাণু নিয়ে পড়বো। পরমাণুর ব্যাপারে তোমাদের ইনিশিয়াল একটু আইডিয়া হয়তো অনেকেরই আছে, কারণ ক্লাস 5-এ বা 6-এর বইগুলোতে একটু একটু আছে। এমনকি আমরা যারা পড়াশোনার সাথে জড়িত না তারাও হয়তো জানি, মানে যাদের পড়াশোনার সাথে খুব একটা রিলেশন নাই, বা ধরো বিজ্ঞান বই রিলেটেড জিনিসপত্র বা সায়েন্স রিলেটেড জিনিসপত্র পড়ে না, তারা হয়তো জানি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দিয়ে গঠিত। তো অণু কি, পরমাণু কি, সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে ফিউচারে জানবো। তার আগে চলো প্রত্যেকটা ক্লাসের মতো ইন্টারেস্টিং কিছু মিম দেখে নিই। তো মিম তো অবভিয়াসলি আমি বুঝাই দেবো না যে এই মিমের মানে কি, জাস্ট ফানি মিম কিছু দেখে যাও, তারপর আমরা স্টোরিটা বলি, তারপর আমরা শুরু করি। আচ্ছা, মজা করছিলাম। যাই হোক, এইটা কিন্তু অনেক ফেমাস একটা মিম, তাই না? এটা দেখে অবভিয়াসলি বুঝতে পারছো তোমরা একেবারেও বাচ্চা না, তোমরা এটার মিনিংটা বুঝতে পারছো। এটা হয় আমাদের লাইফে, সবার লাইফে হয় এরকম, তাই? আচ্ছা, এরপর কি আছে দেখি। ওকে, এখন হচ্ছে স্টোরিটা বলি। স্টোরি না, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। সেটা হচ্ছে ফ্যাক্ট না, এটা আসলে, এটা সরি ফ্যাক্ট ভুলে বলছি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। দেখো অ্যাটম, অ্যাটম মানে কি? মানে হচ্ছে পরমাণু। এই অধ্যায়ে আমরা আসলে কি নিয়ে পড়বো? পরমাণু নিয়ে পড়বো না। পরমাণুর ইংলিশ হচ্ছে অ্যাটম। তো অ্যাটমটাকে 2 ভাগে যদি ভাগ করি কি হয়? এ টম, এ টম মানে একটা টম। এবং একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, কি যে আমাদের লাইফে না তো এই যে কার্টুনটার ভিতর সমস্ত সমস্যার মূলে কে থাকে? এই টম না? মারামারি সবকিছু কে করে? টম। এবং আমাদের বিজ্ঞানের ক্ষেত্রেও ম্যাক্সিমাম ঝামেলার মূলই হচ্ছে এই অ্যাটম বা পরমাণু। তোমরা ফিউচারে গেলে বুঝতে পারবা যে এটা কতটা আস্তে আস্তে কমপ্লেক্স হয়। প্রথমে বুঝবা যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দিয়ে গঠিত, এরকম পড়বা। তারপর আস্তে আস্তে কমপ্লেক্স হবে। একটা জিনিস যেই বুঝে উঠবা, তারপর দেখবে এই জিনিস ফুল মানে মিথ্যা, এটা হয় না, এটা সম্ভবই না। তারপর আর একটা জিনিস বুঝবা, দেখবে এইটা আসলে মিথ্যা। মানে বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এরকমই। তুমি একটা থিওরি পড়বা, থিওরি পড়ার পর কিছুক্ষণ পর ওই থিওরিটা যখন পুরোপুরি বুঝে উঠবা, তখন দেখবা যে এই থিওরিকে অন্য একজন বিজ্ঞানী আবার ভুল প্রমাণ করে দিচ্ছে। বিজ্ঞানের মজাই এইটা আসলে। আচ্ছা, এখন হচ্ছে পরমাণু জিনিসটা কি? পরমাণু হচ্ছে বিল্ডিং ব্লকের মতো। একটা বিল্ডিং, এই ধরো আমি একটা বিল্ডিং এ দাঁড়িয়ে আছি, বা তুমি যে বিল্ডিং এর ভিতর আসো, ওই বিল্ডিংটা কি দিয়ে তৈরি? ছোট ছোট ইট দিয়ে তৈরি না? যে কোনো পদার্থ, আমাদের চারপাশে যে কোনো পদার্থ, ধরো আমার হাতে যে পেনটা আছে, এই পেনটার কথা চিন্তা করো, বা স্লাইড চেঞ্জারটার কথা চিন্তা করো, বা তোমার সামনে টেবিলের সামনে যে বইটা আছে, প্রত্যেকটা পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দিয়ে গঠিত, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। মানে বিল্ডিং ব্লকের মতো। বিল্ডিং যেমন ইট দিয়ে তৈরি, ছোট ছোট ইট দিয়ে তৈরি, একটা পরমাণু সেরকম এই যে একটা যে কোনো একটা পদার্থ সেরকম ছোট ছোট পরমাণু দিয়ে গঠিত। এবং এই পুরো অধ্যায়, মানে এই চ্যাপ্টারটাতে আমরা আসলে পরমাণু নিয়েই পড়বো। এখন পর্যন্ত কিন্তু পড়া শুরু হয়নি আমাদের, জাস্ট আমি তোমাদের বুঝাচ্ছি ব্যাপারটা। যদি এই মানে এতক্ষণ পর্যন্ত যা বললাম, যদি এক লাইনে না বুঝে থাকো, কোনো প্রবলেম নেই, আমরা আস্তে আস্তে সবকিছুই বুঝবো। তো পরমাণুর গঠনটা, এটা পরমাণুর গঠন রিলেটেড জিনিসপত্র আমরা ফিউচারে পড়বো, জাস্ট একটা ছবি অ্যাড করছি। এখন আসি পরমাণু, যে মানে একটা পদার্থ যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দিয়ে গঠিত, এই ধারণাটা কিভাবে আসছে মানুষের মনে? এটা সর্বপ্রথম আসছে হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং আরেকজন গ্রিক দার্শনিক, তার নাম হচ্ছে লুসিপাস। এই যে গ্রিক দার্শনিক বা ফিলোসফার। এখন তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে ভাইয়া, দার্শনিক বা ফিলোসফাররা তো সাহিত্য বা এই রিলেটেড জিনিসপত্র বা ফিলোসফি, দর্শন নিয়ে কথা বলবে, এরা কেন বিজ্ঞান নিয়ে কথা বলবে? আসলে ব্যাপারটা এরকম না। আগেকার দিনে, যখন এখনকার কথা চিন্তা করো, ধরো কেউ একজন বিজ্ঞান নিয়ে কাজ করছে, বা বিজ্ঞানের যে একটা সাব সেগমেন্ট, ফিজিক্স নিয়ে কাজ করছে, কেমিস্ট্রি নিয়ে কাজ করছে, আবার ফিজিক্স কেমিস্ট্রির ভিতরে কতগুলো পার্ট আছে, তাই না? সো এখন যেরকম মানে আমরা সাব নিশ নিয়ে কাজ করি বা নিশ রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করি, আগেকার দিনে কিন্তু মানুষ এরকম ছিল না।
ধরো একজন জ্ঞানী মানুষ থাকতো, উনি হচ্ছে কিছু শিষ্যদের নিয়ে একসাথে জ্ঞান চর্চা করতেন। ওনারা জ্যোতির্বিদ্যা বলো, ফিলোসফি বা দর্শন বলো, বিজ্ঞান বলো, সব কিছু নিয়ে ওনারা গবেষণা করতো আসলে। সো এই জন্য আসলে এই যে দার্শনিক, ওনাদের দর্শন শাস্ত্রে অবদান আছে, বিজ্ঞান শাস্ত্রে অবদান আছে, জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ রিলেটেড জিনিসপত্র ওনাদের অবদান আছে। তো খ্রিস্টপূর্ব 460 অব্দে মেবি বা খ্রিস্টপূর্ব 400 অব্দে মানে আমাদের সাল গণনা শুরু হওয়ারও আরো 400 বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং গ্রিক দার্শনিক লুসিপাস ওনারা সর্বপ্রথম ধারণা দেন যে পদার্থ, আমাদের চারপাশে যেই পদার্থগুলো আছে, চারপাশে যা কিছু আছে সবগুলো হচ্ছে এক ধরনের ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এক ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে আর ভাঙা যায় না, এটা হচ্ছে অবিভাজ্য কণা দ্বারা অবিভাজ্য কণা দ্বারা গঠিত, মানে যেই কণাগুলো দ্বারা গঠিত সেগুলোকে আর ভাঙা যায় না। এইটা হচ্ছে সর্বপ্রথম ওনারা ধারণা দেন, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লুসিপাস। এরপরে গ্রিক দার্শনিক প্লেটো এবং গ্রিক দার্শনিক হচ্ছে এরিস্টটল, এই দুইজনে হচ্ছে এই মতামতের বিরোধিতা করেন। শুধুমাত্র এরিস্টটল না, এই যে প্লেটো এবং এরিস্টটল এই দুইজন এই মতামতের বিরোধিতা করেন, মানে একটু আগে যে ধারণাটার কথা বলছিলাম এই ধারণার বিরোধিতা করেন। তারপরে হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের সময় আসে। উনি তখন আবার ওই যে পূর্ববর্তী যে ধারণা প্রথম যেটা পড়ছিলাম গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লুসিপাস, তাদের ধারণাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। উনি আবার বলেন যে না, প্রত্যেকটা পদার্থ আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। তারপর অনেক জল গলা হয়, তারপর অনেক বিজ্ঞানী বিভিন্ন রকম পরমাণুর মডেল দেন, মানে প্রত্যেকটা পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এইটার রিলেটেড অনেক ধরনের অনেক তথ্য আসে। এর ভিতর কয়েকটা প্রচলিত যে তথ্য আছে এগুলো তোমাদের বইতে তো নাই সবগুলো, তারপর আমি জাস্ট তোমরা যাতে একটু ইন্টারেস্ট ফিল করে জন্য বলছি। তো স্যার আইজ্যাক নিউটনের পর আরো কয়েকজন বিজ্ঞানী আসেন, যেমন জন ডাল্টন। উনি হচ্ছে একটা মতবাদ দেন, এটা হচ্ছে সেই মতবাদী যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, উনি হচ্ছে এই মতবাদী দেন। তারপর হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, উনি হচ্ছে এই পরমাণুর গঠনটার বিষয়ে একটা ধারণা দেন। উনি একটা পরীক্ষা করছিলেন, পরীক্ষাটার নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি যখন পড়তে যাবা বা রসায়ন পড়তে যাবা তখন প্রথমেই পরীক্ষাটা পাবা। আর্নেস্ট রাদারফোর্ডের একটা বিখ্যাত পরীক্ষা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এরপরে রাদারফোর্ডের আরেকজন ছাত্র, মানে রাদারফোর্ড একজন ছাত্র কি ওনার ল্যাবে একসাথে কাজ করতেন ওনারা, এর নাম হচ্ছে নিলস বোর। উনি একটা পরমাণু মডেল দেন। ওনার পরমাণু মডেল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ধারণাটা ছিল বা যে ভুলগুলো ছিল সেগুলোকে সংশোধন করে। এর মাঝখানে কি এর অনেক আগে মেবি যে বিজ্ঞানী জে জে থমসন, উনি আর একটা পরমাণু মডেল দেন। ওনার পরমাণু মডেলটার নাম ছিল হচ্ছে কিসমিস পুডিং মডেল বা প্লাম পুডিং মডেল, এরকম। হ্যাঁ, কই দেখি, এই যে বিজ্ঞানী জে জে থমসনের যেই পরমাণু মডেলটা ওটার নাম ছিল কিসমিস পুডিং মডেল। কিসমিস পুডিং মডেল কি এই বিষয়ে তোমাদের ধারণা রাখার ক্লাস 8-এ আপাতত দরকার নেই, কারণ এটা তোমাদের ক্লাস 9-এ বা এসএসসি-তেও লাগবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য একটু অ্যাড করলাম। কিসমিস পুডিং মডেল বা তরমুজ পুডিং মডেলও বলা হয়ে থাকে। এটার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে জাস্ট একটু সার্চ দিলে তোমরা আসলে পেয়ে যাও। আচ্ছা, এরপর ওকে, পুরো জিনিসটা গেল। এরপর হচ্ছে এই এত সব বিজ্ঞানের বিভিন্ন ধারণার পর আমরা এখন পর্যন্ত যেটা পাই সেটা হচ্ছে পরমাণু আসলে 3টা কণা দ্বারা গঠিত, মানে প্রত্যেকটা পদার্থই আমাদের চারপাশে যত পদার্থ আছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাটাকে বলা হয় থাকে পরমাণু। এই পরমাণুর ভিতরে আবার পরমাণু আসলে অবিভাজ্য না, মানে আগে কি ধারণা করছিল বিজ্ঞানীরা যে প্রত্যেকটা পদার্থ আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ওই কণাটাকে ভাঙা যায় না। কিন্তু এখন আমরা জানি যে ওই কণাটাকে ভাঙা যায়, এবং এই কণাটাকে ভাঙলে বা পরমাণুকে ভাঙলে কি পাই, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এরকম 3টা কণা পাই। এরপর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ভাঙলে আরো কণা পাওয়া যায়। তো ওইটা ডিফারেন্ট ইস্যু, ওইটা আমরা না পড়ি। ওকে, আচ্ছা, পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এগুলো আমরা না জানলেও এটা আমরা ফিউচারে জানবো। ফিউচারে কি জাস্ট কয়েকটা স্লাইড পরে জানবো। এখন আসলে বই কি কি আছে সেইটা পড়া শুরু করি। তো বইয়ের স্টোরিটা এতক্ষণ যা বললাম মাথায় রাখার দরকার নেই, জাস্ট মজার জন্য। এখন যেগুলো বলছি এগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলো ডিরেক্টলি বইতে আছে এবং এগুলো ডিরেক্টলি তোমার কাজে লাগবে। সো পরমাণুর ধারণাটা কিভাবে আসলো, একটু আগে যে স্টোরিটা বললাম যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং গ্রিক দার্শনিক লুসিপাস, এই দুইজন আসলে খ্রিস্টপূর্ব 400 অব্দে, মানে খ্রিস্টের জন্মের 400 বছর আগে বা খ্রিস্টপূর্ব 400 অব্দে, মানে আমাদের যেই সাল গণনা আমরা এখন কত সালে আছে, 2025 সাল না? হ্যাঁ, 25 সালই তো। সো এই 25 সালের মানে সাল গণনাটা শুরু হওয়ার 400 বছর আগে ওনারা একটা ধারণা দেন। ওনারা কি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অবিভাজ্য কণা দ্বারা গঠিত, মানে প্রত্যেকটা পদার্থে আমাদের চারপাশে যত পদার্থ আছে সব পদার্থ আসলে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, মানে যেটাকে আর বিভাজন করা যায় না বা ভাঙা যায় না, এরকম কণা দ্বারা গঠিত। এই হচ্ছে গ্রিক দার্শন ডেমোক্রিটাস এবং গ্রিক দার্শন লুসিপাসের ধারণা ছিল, একটু আগেও যেটা বলছি। এরপরে ওকে,
সো আর একটা লাইন আছে যে এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। এই যে পরমাণু বা অ্যাটম এই নামটা ওই জায়গা থেকে আসছে, ওই সময় আসছে। সো তিনি এই যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এবং লুসিফাস এরা হচ্ছে এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমাস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য, মানে যেইটাকে আর ভাঙা যায় না। কিন্তু এখন আমরা জানি যে এই পরমাণুকে আসলে ভাঙা যায়, বাট যেহেতু একটা নাম চলে আসছে সো এটা চেঞ্জ করা হয়নি। ওকে, এরপরে স্টোরিতে আগাই। এরপরে কি? এরপর হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং গ্রিক দার্শনিক প্লেটো। ওনারা হচ্ছে এই মতামতের বিরোধিতা করেন। ওনারা কি বলেন যে এরিস্টটলের মতে পদার্থসমূহ নির্বিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, মানে একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এরিস্টটলের মতামত হচ্ছে এটা যে পদার্থসমূহ নির্বিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, একে যতই ভাঙা হোক না কেন এরা কণাগুলো ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এরপর এই যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এবং গ্রিক দার্শনিক প্লেটো এদের ধারণার পরে অনেক বছর পরে, এটা হচ্ছে রিসেন্ট টাইমে, একজন বিজ্ঞানী বা একজন স্কুল শিক্ষক, ব্রিটিশ স্কুল শিক্ষক বা ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন, উনি একটা থিওরি দান করেন। উনি একটা থিওরি দেন, সেটা হচ্ছে 1803 সালে, এটা রিসেন্ট ঘটনা। 1803 সালে, খ্রিস্টপূর্ব 400 অব্দ কোথায়, মানে খ্রিস্টের জন্ম 400 বছর আগে কোথায়, আর 1803 সালে কোথায়। উনি একটা ধারণা দেন। উনি কি বলেন যে ক্ষুদ্রতম কণা সম্পর্কে উনি একটা ধারণা দেন, সেটা হচ্ছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। মানে প্রত্যেকটা পদার্থই ওই যে আগের ধারণা, প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র এক ধরনের কণা দ্বারা গঠিত এবং এই কণাকে আর ভাঙা যায় না। এরিস্টটল এবং প্লেটো যেটা বলছিলেন সেটা না, ওনারা কি বলছিলেন যে যতই ভাঙা হোক না কেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। বাট ওই যে প্রথম যে ধারণা ছিল উনি সেই ধারণাটাকে সমর্থন করেন এবং উনি বলেন যে ক্ষুদ্রতম কণা বা অ্যাটম সম্পর্কে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের, যে কোনো একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটাকে আর ভাঙা যায় না, মানে যেটাকে আর ভাঙা যায় না, যেটাকে আর ডিভাইড করা যায় না। যে কোনো একটা মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ কি, এটা একটু বলে নিই। এখানে তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাইয়া মৌলিক পদার্থ কি আর যৌগিক পদার্থ কি, বা এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি। দেখো, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ এই দুইটার ভিতরে সিম্পল একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে মৌলিক পদার্থ মানে হচ্ছে যে কোনো একটা জিনিস দিয়ে তৈরি, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি, যেটা অনেকগুলো জিনিস দিয়ে তৈরি। দেখো, ধরো তোমার কাছে একটা ব্লেন্ডার আছে এবং ব্লেন্ডারে তুমি কি করতে পারবা, যে কোনো অনেকগুলো জিনিস দিয়ে, অনেকগুলো ফল দিয়ে মিক্স করে একটা জুস তৈরি করতে পারবা। ধরো একটু আপেল দিলা, একটু আঙুর দিলা, তারপর একটু কমলার রস দিলা, তারপর অনেক কিছু দিয়ে একসাথে একটা মিক্স ফ্রুট জুস তৈরি করতে পারবা। বাট স্পেসিফিক ভাবে একটা যে কোনো একটা সিম্পল জিনিস চিন্তা করো, ওই ব্লেন্ডারে দেওয়ার আগে প্রত্যেকটা পদার্থ ছিল এক একটা মৌলিক পদার্থ। ওই বেদানাটা বা ওই আঙ্গুরটা এক একটা ছিল মৌলিক পদার্থ এবং ওই সবগুলো একসাথে মিক্স হওয়ার পর যেইটা হলো সেটা হচ্ছে যৌগিক পদার্থ। এবং আমাদের চারপাশে কিভাবে এটা টের পাইতে পারি, সিম্পল একটা জিনিস চিন্তা করো, যে কয়লা বা কার্বন, এটা কিন্তু একটা মৌলিক পদার্থ। এর কারণ কি, এইটা হচ্ছে যে কোনো একটা ধরনের পরমাণু দিয়ে গঠিত। এটা যদি না বুঝো প্যারা নাই, একটু পর আমি বুঝাইতেছি। জাস্ট সিম্পল জিনিস মনে রাখবা যে মৌলিক পদার্থ হচ্ছে একই ধরনের জিনিস দিয়ে গঠিত, বা যে কোনো একটা সিম্পল জিনিস হচ্ছে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কি, অনেকগুলো জিনিস একসাথে মিক্স হয়ে যদি কিছু একটা তৈরি করে সেটা হচ্ছে যৌগিক পদার্থ। আচ্ছা, এটা যদি না বুঝো প্যারা নাই, আমরা আস্তে আস্তে পরমাণুর গঠনটা এক্সপ্লোর করি, তারপর এগুলোর বিষয়ে আমরা ডিটেলসে জানবো। সো জন ডাল্টন 1803 সালে উনি একটা ধারণা দেন। উনি কি বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না, মানে একে আর বিভাজ্য করা যায় না। এটা হচ্ছে অবিভাজ্য, ওই যে আগের যে ধারণা, ওই ধারণাই। আচ্ছা, এই স্লাইডটা আবার আসলো কেন? এই স্লাইডটা তো একবার দেখছিলাম। আচ্ছা, এরপর কি হয়েছে? আচ্ছা, সরি, মাঝখান দিয়ে কি কিছু স্লাইড নিতেছে নাকি আবার? আচ্ছা, এক স্লাইড বারবার আসছে। এরপর কি? এরপর হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড। তোমাদের বইয়ে যে স্টোরিটা দেওয়া আছে, আমি মাঝখান দিয়ে অনেক কিছু জে থমসন, তারপর নিউটনের অনেক কিছু অ্যাড করছিলাম, বাট তোমাদের বইতে ওগুলো নাই। এগুলো মানে এই জন্য এই পর্যায়ে, মানে এই স্টেজে এসে এগুলো আর বললাম না আমি। ওকে, এরপর হচ্ছে রাদারফোর্ডের একটা পরমাণু মডেল। উনি রাদারফোর্ড, মানে বিজ্ঞানীর নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। উনি একটা পরীক্ষা করেন, এই যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ওই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে উনি একটা পরমাণুর মডেল দান করেন। যে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড উনি একটা স্ট্রাকচার দান করেন। এতদিন পর্যন্ত যেই ধারণাটা প্রচলিত ছিল যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত, মানে এক ধরনের অবিভাজ্য, যেটাকে আর ভাঙা যায় না। ধরো যে কোনো একটা পদার্থ, এই পদার্থটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ওই কণাকে আর ভাঙা যায় না। রাদারফোর্ড এই মডেলটার বিরোধিতা করেন। উনি বলেন যে পরমাণুকে ভাঙা যায় এবং পরমাণুর ভিতরে কি আছে ওইটার ব্যাপারে উনি একটা ধারণা দেন। এবং এটা শুধুমাত্র উনি জাস্ট নিজের থিঙ্কিং থেকে দেন নাই বা থিওরিটিক্যালি কিছু দেন নাই, উনি হচ্ছে প্র্যাকটিক্যালি একটা এক্সপেরিমেন্ট করে ওইটার উপর ভিত্তি করে উনি একটা মডেল দাঁড় করেন, যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই পরীক্ষাটার উপর ভিত্তি করে উনি একটা মডেল দাঁড় করেন। এটাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখি।
উনি যে একটা পরীক্ষা করছিলেন একটু আগে যেটা বললাম যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষার উপর ভিত্তি করে উনি একটা মডেল দাঁড় করেন এবং মডেলটাই আমাদের বইতে মানে একেবারে ডিটেলসে দেওয়া নাই বা একটু দেওয়া আছে, যতটুকু দেওয়া আছে ততটুকুই বলছি। দাঁড়াও আমি পেনটা নিই, আমি একটু আজকে তাড়াতাড়ি যাচ্ছি বিকজ তোমাদের পরীক্ষা সামনে, অনেকে তোমরা বলতেছিলা যে ভাই তাড়াতাড়ি ক্লাসটা দেওয়ার জন্য, এই জন্য একটু ফাস্ট যাচ্ছি আমি। ওকে, সো রাদারফোর্ডের পরমাণু মডেল বা রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, উনি কি বলেন, এক নম্বরে তিনি বলেন যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গায় ফাঁকা, মানে পরমাণুটা কিভাবে গঠিত ওইটার ব্যাপারে উনি একটা ধারণা দেন। উনি কি বলেন যে, আচ্ছা সরি স্লাইডে মেবি একটু ভুল আছে, ওয়েট এ মিনিট আমি একটু দেখছি, এটা তো ছিল না। ওকে সরি, একটু স্লাইড এখানে ভুল আছে, এটাই তো বলছিলাম যে উনি যেটা বলেন সেটা হচ্ছে পরমাণুর সমস্ত ভর এটার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। মানে একটা ধরো একটা পরমাণু আছে, আমরা এতদিন কি জানতাম যে কোনো একটা পদার্থ, ধরো এই পেনটার কথা চিন্তা করো, এই পেনটা এখানে আঁকলাম, সো পেনের ভিতর কি আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু আছে। তো এতদিন পর্যন্ত ফিলোসফার বা দার্শনিকদের থিওরি অনুযায়ী জানতাম এগুলোকে আর ভাঙা যায় না, মানে এগুলোকে বিভাজন করা যায় না, অবিভাজ্য। বাট এই যে রাদারফোর্ড উনি একটা পরীক্ষা করেন, পরীক্ষার উপর ভিত্তি করে উনি একটা মডেল দাঁড় করেন এবং এই মডেলে বলেন যে একটা পরমাণু এটাকে ভাঙা যায়, মানে এটাকেও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত করা যায় এবং এর সমস্ত ভরের কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে বা সমস্ত ধনাত্মক আধান মানে প্লাস চার্জ, পরমাণুর সমস্ত প্লাস চার্জ বা পজিটিভ চার্জ এর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং এটাকে বলা হয় থাকে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরের অধিকাংশ জায়গায় আসলে ফাঁকা। সো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রথম যে স্বীকার্য, এটা দ্বারা কি বুঝলাম যে পরমাণু, যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করি, আচ্ছা ওইখানে মেবি দেখা যাচ্ছে না, এই কর্নারে দেখাই আমি, হ্যাঁ এই যে পরমাণুর ভিতর অধিকাংশ জায়গায় আসলে ফাঁকা এবং এর অধিকাংশ ভর হচ্ছে কেন্দ্রে বা মাঝখানে কেন্দ্রীভূত থাকে এবং এটাকে বলা হয় থাকে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, মানে পরমাণুর ভিতর অধিকাংশ ভর, একটা পরমাণুর অধিকাংশ ভরে আসলে এর কেন্দ্রে বা মাঝখানে কেন্দ্রীভূত থাকে, যেটাকে বলা হয় থাকে নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসে, এই যে নিউক্লিয়াসের চার্জটা কি, চার্জ হচ্ছে পজিটিভ চার্জ বা প্লাস চার্জ বা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। এইটাই বলছে যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরের অধিকাংশ জায়গায় ফাঁকা। তারপর কি বলা আছে যে একটি পরমাণুর ধনাত্মক চার্জ এবং পরমাণুর অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলা হয়। একটু যেটা বলছে ওইটাই বলছে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে, এইটা বোঝার আছে যে নিউক্লিয়াসের ভিতরে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এই যে নিউক্লিয়াসের ভিতরে এইখানে হচ্ছে কণা থাকে, দুই ধরনের কণা থাকে। একটাকে বলা হয় থাকে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা এবং নিউট্রন হচ্ছে নিউট্রন, মানে এর কোনো চার্জ নেই। এবং এর বাইরে কি থাকে, বাইরে হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকে। তো এতটুকু থেকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি বুঝলাম, এতটুকু থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা বুঝলাম সেটা হচ্ছে একটা পরমাণু, এর পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা এবং কেন্দ্রে হচ্ছে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে, কেন্দ্রে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত কণা থাকে এক ধরনের। এবং নিউট্রন নামে আধান নিরপেক্ষ বা মানে চার্জ নিরপেক্ষ, ও হচ্ছে গরমও না ঠান্ডাও না। এটা চিন্তা করতে পারো যে কেন্দ্রে যে চার্জটা থাকে, কেন্দ্রে যে কণাগুলো থাকে ওগুলো হচ্ছে গরম এবং বাইরে যে মানে কণাগুলো থাকে সেগুলো হচ্ছে ঠান্ডা। এখন আবার বলে না যে আবির ভাই বলছে যে কেন্দ্রে হচ্ছে প্রোটন হচ্ছে ঠান্ডা, ইলেকট্রন হচ্ছে গরম, এটা কিন্তু বুঝাইনি, জাস্ট বুঝানোর জন্য বললাম। আচ্ছা, যেটা বলছিলাম, সো এই পর্যন্ত আমরা এটা বুঝলাম যে পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং মাঝখানে এই যে কেন্দ্রে আসলে দুই ধরনের কণা থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ, মানে ওইটার চার্জ পজিটিভও না নেগেটিভও না, নিউট্রন, এরকম দুই ধরনের কণা থাকে এবং এর চারপাশে এটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে ইলেকট্রন বা নেগেটিভ চার্জযুক্ত কণা। এটা বুঝলাম। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত প্রোটন নিউট্রনের ভরে পরমাণু ভর হিসেবে বিবেচনা করা হয়। এই লাইনটাও তোমরা হয়তো অনেকে বোঝে না, এটা একটু বুঝাচ্ছি যে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, মানে একটু আগে কি বলছিলাম যে পরমাণুর সমস্ত ভরই কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, মানে পরমাণুর অধিকাংশ ভরই হচ্ছে কেন্দ্রে থাকে, এই মাঝখানে থাকে এবং এর তুলনায় ইলেকট্রনের ভর খুবই কম। এই জন্য বলছে যে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর অত্যন্ত কম, তাই নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত মানে নিউক্লিয়াসের ভরটাকে আসলে পরমাণুর ভর ধরা হয়। ওকে,
এটা বুঝলাম। তো রাদারফোর্ডের পরমাণু মডেল এই পর্যন্ত। রাদারফোর্ডের পরমাণু মডেলে এতটুকু পুরোপুরি ছিল না, তারপর আমি এতটুকু বললাম। এরপর কি হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ভুলগুলো ছিল এই ভুলগুলোকে সংশোধন করে নিলস বোর, বিজ্ঞানী নিলস বোর নামে একজন বিজ্ঞানী আছে, মানে রাদারফোর্ডের স্টুডেন্ট বলা যায় না, একই ল্যাবে কাজ করতেন। উনি হচ্ছে এই রাদারফোর্ডের পরমাণু মডেলে যে সীমাবদ্ধতাগুলো ছিল এই সীমাবদ্ধতাগুলোকে সংশোধন করে, মানে যে ভুলগুলো ছিল ভুলগুলোকে সংশোধন করে উনি আরেকটা পরমাণু মডেল দেন। এটা মোস্ট প্রবলি 1913 সালে, মেবি রবীন্দ্রনাথ যে বছর নোবেল পুরস্কার পাইছিল ওই বছর উনি একটা পরমাণু মডেল দেন। বা রাদারফোর্ডের পরমাণু মডেলটাই একটা সংশোধিত রূপ, মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সংশোধিত রূপ দেন তারই ছাত্র বিজ্ঞানী নিলস বোর। মানে রাদারফোর্ড বলছিলেন যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা অ্যাকচুয়ালি ছিল সৌরকেন্দ্রিক মডেল। সৌরকেন্দ্রিক মডেল কি, সৌরজগৎ, আমাদের সৌরজগতের মাঝখানে কি সূর্য, এবং এটাকে কেন্দ্র করে পৃথিবী, তারপর বুধ, শুক্র, মঙ্গল সবগুলো গ্রহ ঘুরতেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা অনেকটা ওইরকম ছিল যে মাঝখানে হচ্ছে কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটাকে সূর্যের সাথে তুলনা করেন এবং চারপাশে যে ঘুরতে থাকে গ্রহগুলো, এই গ্রহগুলোকে উনি চিন্তা করেন ইলেকট্রন হিসাবে। সো সৌরকেন্দ্রিক মডেল বা সৌরজগতের সাথে মিলে এরকম উনি একটা মডেল দান করেন। কিন্তু এইগুলো কিভাবে ঘুরতেছে, এগুলো ঘোরার সময় এগুলোর গতিপথ কেমন হবে, এগুলোর ব্যাপারে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ধারণা দেন নাই। এই জন্য ওই প্রবলেমগুলোকে সলভ করে বিজ্ঞানী নিলস বোর একটা মডেল দাঁড় করেন। ওকে, সো রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল মিক্স করে আমরা যেটা পাই, মানে জেনারেল যে থিওরিগুলো পাই সেগুলো হচ্ছে এই যে পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস এবং এর ভিতরে দুই ধরনের কণা থাকে। এক ধরনের হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা, পজিটিভ চার্জ বা প্লাস চার্জযুক্ত কণা, যেটাকে আমরা বলে থাকি প্রোটন, এবং এর চারপাশে যে কণাগুলো ঘোরে যেটাকে বলা হয় থাকে ইলেকট্রন, যেটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক চার্জযুক্ত। ওকে, এই যে এগুলো কিন্তু এরকম না যে কিছু মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স না, এগুলো জাস্ট হচ্ছে বোঝানো হচ্ছে যে এই জায়গায় ঘোরে এই জন্য। ওকে, আচ্ছা এরপরে কি আছে দেখি, আমি স্লাইড বানিয়েছি নিজেও জানি। তো এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং নিলস বোরের পরমাণু মডেল, এই মডেল দুইটা মিক্স করে আমরা যেই থিওরিটা পাই সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য নয়। এতদিন পর্যন্ত আমরা যে জানতাম বা এর আগে পর্যন্ত, মানে এই থিওরিগুলো দেওয়ার আগে পর্যন্ত মানুষ যেটা জানতো যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটাকে আর বিভাজন করা যায় না বা ভাগ করা যায় না, এইটা আসলে সত্যি নয়। পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামে কণা দ্বারা গঠিত। মানে পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে বা মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, একটুকে যেটা দেখলাম। নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতর কি থাকে, ধনাত্মক আধানযুক্ত বা পজিটিভ চার্জযুক্ত প্রোটন থাকে এবং আধান নিরপেক্ষ বা নিরপেক্ষ মানে পজিটিভ না নেগেটিভ না এরকম চার্জযুক্ত, মানে চার্জ নাই কোনো, এরকম নিউট্রন থাকে। পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে, মানে একটা পরমাণুর যতটুকু ভর থাকে তার অধিকাংশই বা পুরোটাই প্রায় নিউক্লিয়াসে থাকে, কারণ প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কিছুই না, একেবারে কম। এখন চিন্তা কর, কি বলে আমার দেহের ওজন কত, মোস্ট প্রবাবলি 52 কেজি। এখন আমার দেহের তুলনায় এইটার ওজন কি কিছু? ধরা এক জায়গায় তুমি ওজন মাপতেছো, এখন ধরো এইটা আমার পকেটে আছে না না আছে, ধরো আমি একটা ওয়েট মেশিনের উপর উঠছি, এখন এইটা আমার পকেটে আছে না না আছে, এইটার উপর কি আমার ওয়েট আসলে ডিপেন্ড করবে? বাড়বে কমবে? খুব একটা বাড়বে কমবে না। সো এই জন্য মানে আপেক্ষিকভাবে এই ওজনটা এতটা কম, এই জন্য এটাকে আসলে ধরা হয় না। এইটাই বলছে যে পরমাণুর ভরের প্রায় পুরোটাই নিউক্লিয়াসে থাকে। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এটা একটা পরের লাইনে অ্যাড করার কথা ছিল। তারপর মানে এই লাইনটা এই পর্যন্তই, তারপরে এটা পরবর্তী পয়েন্ট, এটা এগুলো কিন্তু লিখে নেবা, এটা কিন্তু অবভিয়াসলি নোট করবা যে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা ফাঁকা, ফলে পরমাণুর প্রকৃতপক্ষে পরমাণুর অধিকাংশ জায়গা ফাঁকা। তো এটা আশা করি তোমরা বুঝছো, পরমাণুর গঠনটা বুঝছো। পরমাণুর গঠন একটু আগে যেটা দেখাইছিলাম এরকমই, যে সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে এবং এর চারপাশে এটাকে কেন্দ্র করে ইলেকট্রন নামে এক ধরনের নেগেটিভ চার্জযুক্ত বা মাইনাস চার্জযুক্ত কণা একে কেন্দ্র করে ঘুরতে থাকে। এইটা হচ্ছে এখন পর্যন্ত, মানে এই ক্লাস 8 পর্যন্ত তোমাদের, 8 বা 9, 10 পর্যন্ত তোমাদের হচ্ছে পরমাণু মডেল। পরবর্তী দিকে তোমরা জানবা আসলে এই পরমাণু মডেলও ঠিক না, তারপরে মানে আরো অনেক পরমাণু মডেল পাবা হয়তো। তারপরে বা কেমিস্ট্রি নিয়ে যদি তোমরা বা থিওরিটিক্যাল ফিজিক্স বা এই টাইপের আর অনেক পার্ট আছে কেমিস্ট্রি বা ফিজিক্স, এগুলো নিয়ে যদি পড়াশোনা করো বা পিএইচডি লেভেলে পড়াশোনা করো, তখন হয়তো জানতে পারবা যে পরমাণুর যে স্ট্রাকচারটা আমরা জানি, যে মাঝখানে থাকে এই যে কি বলে নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এবং চারপাশে ইলেকট্রন ঘোরে। ইলেকট্রন আসলে অ্যাকচুয়ালি ঘোরেই না, সম্ভব না। ইলেকট্রন এরকম নিউক্লিয়াসের চারপাশে কখনো ঘোরে না, এটা আসলে একেবারে পুরোপুরি মিথ্যে কথা। বাট
যেহেতু আমরা রাদারফোর্ড পরমাণু মডেল, নিলস বোর পরমাণু মডেল এই পর্যন্তই পড়ছি, এর পরবর্তী পরমাণু মডেলগুলো পড়ছি না, সেহেতু আমরা আসলে ওইগুলোর দিকে যাচ্ছি না। আমরা ধরে নেব মানে ক্লাস 9-10 পর্যন্ত আমরা এইটাই জানবো যে ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘুরে। ওকে, এরপরে কি আছে দেখি। ওকে, আচ্ছা, এরপরের টপিক হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এটা একটু পরে বলছি। তারা আমাদের এর পরের টপিক হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার ও পারমাণবিক সংখ্যা। প্রথমে তো পারমাণবিক সংখ্যা ব্যাপারটাকে এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু বললাম সেটা থেকে আমরা কি ধারণা করতে পারি বা সেটা থেকে কি বুঝলাম, যে আমাদের চারপাশে যত পদার্থ আছে প্রত্যেকটা পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যেটাকে আমরা বলি অ্যাটম বা পরমাণু। এবং অ্যাটম বা পরমাণুকে ভাঙলেও আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এবং এটার স্ট্রাকচারটা বা গঠনটাও বিভিন্ন বিজ্ঞানীর ধারণার আলোকে আমরা পড়লাম। এবং একটু আগে মানে সব বিজ্ঞানী ধারণাকে একত্র করে আমরা একটা মানে কি বলে ওভারঅল সামারি দাঁড় করাইছি, বা একটা কি বলে সার সংক্ষেপ বুঝলাম। সেটা হচ্ছে প্রত্যেকটা পরমাণু বা অ্যাটম হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। এর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এর চারপাশে এটাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। এইটা হচ্ছে একটা অ্যাটম বা পরমাণুর গঠন। এখন হচ্ছে মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এই টপিকটা আবার একটু বলি, একটু আগে বলছিলাম আবার একটু বলি। যেমন আমাদের চারপাশে যত পদার্থ আছে এর ভিতর কিছু হচ্ছে মৌলিক পদার্থ, কিছু হচ্ছে যৌগিক পদার্থ। যেমন হচ্ছে পানি, এটা কিন্তু একটা যৌগিক পদার্থ। কারণ কি, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তারপর হচ্ছে এই যে বালি, চারপাশে যে বালি দেখি, এইটা কিন্তু একটা মৌলিক পদার্থ। কারণ কি, এটা শুধুমাত্র সিলিকন দ্বারা গঠিত। পানি একটা যৌগিক পদার্থ। কারণ কি, এটা হাইড্রোজেন মানে হাইড্রোজেন পরমাণু। মৌলিক পদার্থ কি, এখন একটু মানে ডিপলি বোঝার চেষ্টা করি। মৌলিক পদার্থ হচ্ছে যেগুলো একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। মানে এইখানে যে বালিগুলো দেখতে পাচ্ছ, যে কোনো বালি যদি তুমি নাও, তার ভিতর শুধুমাত্র একই ধরনের পরমাণু তুমি দেখতে পাবা। মানে শুধুমাত্র তুমি সিলিকন পরমাণু দেখতে পাবা। তারপর ধরো কার্বনের কথা চিন্তা করো, কার্বন বা কয়লা, এর ভিতর শুধুমাত্র তুমি একই ধরনের পরমাণু দেখতে পাবে, সেটা হচ্ছে কার্বন পরমাণু। তারপর ধরো এই জায়গাটা, এটা হচ্ছে লোহা বা এফি, এর ভিতর তুমি শুধুমাত্র একই ধরনের পরমাণু দেখতে পাবা। বাট পানির কথা যদি কি চিন্তা করো, পানির ভিতর তুমি কিন্তু শুধুমাত্র একই ধরনের পরমাণু দেখতে পাবা না। কারণ কি, পানি শুধুমাত্র একই ধরনের পরমাণু দ্বারা গঠিত না। পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। তারপর আমাদের চারপাশের আরেকটা জিনিসের কথা চিন্তা করো, ধরো লবণ। লবণ কিন্তু একটা যৌগিক পদার্থ। কারণ কি, এটা সোডিয়াম এবং ক্লোরিন মানে দুইটা ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু দ্বারা গঠিত। এখন হচ্ছে পারমাণবিক সংখ্যা ব্যাপারটা কি সেটা একটু বুঝি। এতটুকু তো বুঝলাম, তাই না? তো তারপর আরো কয়েকটা স্লাইড আছে এই রিলেটেড। যেমন ধরো এই কার্বনের কথা চিন্তা করো, এই যে কার্বন বা কয়লার কথা চিন্তা করো। কয়লার ভিতরে যেই ধরনের পরমাণুটা আমরা দেখবো, এই পরমাণুর গঠনটা হচ্ছে এরকম। এর কেন্দ্রে কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে, মানে নিউক্লিয়াস, এবং এর চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকে। এবং কার্বনের স্ট্রাকচার বা গঠনটা যদি আমরা দেখি, দেখো এখানে কেন্দ্রে কি আছে, প্রোটন এবং নিউট্রন আছে, মানে চারপাশে ইলেকট্রন আছে। এখন দেখো চারপাশে ইলেকট্রনটা ঘুরতেছে, এইটা কিন্তু নিয়ম করে ঘুরতেছে। মানে এখানে কয়টা ইলেকট্রন থাকবে, কতগুলো কক্ষপথ থাকবে, সবগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। সো একটা জিনিস জেনে রাখি, যে মানে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এটা একটু জেনে রাখি, যে কার্বন বা কয়লা শুধুমাত্র একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। এর ভিতর পুরোটার ভিতর শুধুমাত্র তুমি এই একই ধরনের পরমাণু দেখতে পাবা। এর ভিতর দেখতে পাবে কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এবং এর চারপাশে দুইটা কক্ষপথে, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকবে, এবং শেষ কক্ষপথে কয়টা, মানে সেকেন্ড কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে, মানে টোটাল 6টা ইলেকট্রন থাকবে। এবং এর কেন্দ্রেও তুমি যদি লক্ষ্য করো, কেন্দ্রে হচ্ছে 6টা প্রোটন আছে। আচ্ছা, এতটুকু বুঝলাম। এরপরে অন্য একটা জিনিস দেখি, এটা যদি না বুঝে প্যারা নেই। ধরো সোডিয়ামের কথা কি বলছি, সোডিয়াম হচ্ছে একটা যৌগিক পদার্থ। তার মানে এর ভিতর সোডিয়াম আছে এবং ক্লোরিন আছে। এর ভিতর কি আছে, সোডিয়াম পরমাণু আছে এবং ক্লোরিন পরমাণু আছে। এখন এর ভিতর থেকে একটা যদি সোডিয়াম পরমাণু দেখতে পাই, এবং সোডিয়াম পরমাণুকে যদি একটু মানে পরমাণু আকারে দেখতে চাই, তখন কি দেখবো, এর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের ভিতর কি আছে, প্রোটন এবং নিউট্রন আছে, এবং এর চারপাশে এটাকে কেন্দ্র করে অনেকগুলো ইলেকট্রন ঘুরতেছে। এখন এখানে কি আছে, প্রোটন হচ্ছে এর ভিতরে, কেন্দ্রে হচ্ছে 11টা প্রোটন আছে, এবং এর চারপাশে 11টা ইলেকট্রন আছে। নিউট্রন সংখ্যাটা আমাদের কাউন্টের বাইরে। আচ্ছা, এটা বুঝলাম। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম, যে এর চারপাশে যে ছবিগুলো দেখাচ্ছিলাম, এটা হচ্ছে 2D পিকচার, মানে জাস্ট পিকচারটা আঁকার জন্য, হাতে আঁকার জন্য। বাট রিয়েল লাইফে কি এরকম ঘোরে না? এরকম ঘোরে না। 3 ডাইমেনশন মানে 3D তে ঘোরে। এর চারপাশে ব্যাপারটা কিরকম একটু বুঝে, এইরকম করে ঘোরায়, মানে এরকম করে ঘোরে। এটা কি তুমি চাইলে হাতে আঁকতে পারবো? অবভিয়াসলি আঁকতে পারবো না, এই জন্য আমরা ওই ভার্সনটা দেখছি। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, কোথায় ছিলাম এখন? আচ্ছা, এরপরে কোন টপিক, একটা টপিক কি বাদ গেছে? না, বাদ জানি। ওকে,
এখন এই জায়গা থেকে এইটা যদি দেখতে পাও, আচ্ছা দেখা যাচ্ছে, আমি দেখি। এখন হচ্ছে মেইন টপিকটা আসলে শুরু। এই যে এখানে কি দেখতে পাচ্ছ, কতগুলো পরমাণু আছে। একটু আগে কি বললাম যে মানে এতক্ষণ পর্যন্ত কি বলে যতখানি কথা বললাম সবগুলো হচ্ছে এই যে অ্যাটম বা পরমাণুর ব্যাপারে। এখন দেখো এখানে তিনটা ভিন্ন ভিন্ন পরমাণু আছে, তিনটা ভিন্ন ভিন্ন। এখানে হচ্ছে একটা হিলিয়াম পরমাণু আছে, এখানে একটা অক্সিজেন পরমাণু আছে, এবং এখানে হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু আছে। এখন একটা মৌলকে আমরা কিভাবে চিনবো? ধরো এইটা এখানে তোমার দেওয়া থাকলো না, হিলিয়ামও দেওয়া থাকলো না, এখানে অক্সিজেনও দেওয়া থাকলো না, লেখা থাকলো না, এখানে হাইড্রোজেনও লেখা থাকলো না। বাট আমরা কিভাবে বুঝবো, মানে আমরা কিভাবে বুঝবো এই পরমাণুটা আসলে কোন পরমাণু? এটা কি অক্সিজেন পরমাণু? এইটার নাম ধরো আমি দিয়ে দিলাম হিলিয়াম, কেন দিতে পারবো না? মানে হিলিয়াম পরমাণু, এইটার নামে কেন হিলিয়াম দিতে পারবো না? বা এইটা কেন হিলিয়াম না, এটা কেন অক্সিজেন? বা এইটা কেন হিলিয়াম, বা এইটা কেন হাইড্রোজেন? এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বুঝি আমরা পারমাণবিক সংখ্যার মাধ্যমে। এটা কির মাধ্যমে বুঝি? পারমাণবিক সংখ্যার মাধ্যমে। ধরো লেটস সে আমি বলে দিলাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এইটার মাধ্যমে কি বোঝায়? অক্সিজেনের পারমাণবিক সংখ্যার 8 মানে বোঝায় অক্সিজেনের কেন্দ্রে 8টা প্রোটন আছে। এইটার মাধ্যমে বোঝায় অক্সিজেনের কেন্দ্রে 8টা প্রোটন আছে। হিলিয়াম বা যে সিম্পল চিন্তা করো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এটার মাধ্যমে কি বোঝায়? হাইড্রোজেনের কেন্দ্রে একটা প্রোটন আছে। এইটার মাধ্যমে আমরা আসলে বুঝি যে কোন পরমাণুটা কিসের। এই যে এখানে দেখো ইলেকট্রন, ধরো ইলেকট্রন নাও থাকতে পারে, অনেক সময় ধরো ইলেকট্রন একটা দুইটা কম থাকতে পারে। স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক পরমাণুতে যেই কয়টা কেন্দ্রে প্রোটন থাকে, বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। আবার বলছি, স্বাভাবিক অবস্থায় মানে পরমাণুর কেন্দ্রে যেই কয়টা প্রোটন থাকে, বাইরেও চারপাশে ঠিক সেই কয়টাই ইলেকট্রন ওটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। মানে ব্যাপারটা কিরকম? স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কি থাকে? আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ থাকে। কেন চার্জ নিরপেক্ষ থাকে? পজিটিভ এবং নেগেটিভ চার্জ একজন আরেকজনকে ভেনিশ করে দেয়। ধরো তোমার কাছে 1 লিটার ঠান্ডা পানি আছে এবং 1 লিটার গরম পানি আছে। তুমি যদি একসাথে মিক্স করে তো তাহলে কি হবে? দুইটা নিউট্রাল হয়ে যাবে, মানে একেবারে স্বাভাবিক পানি হয়ে যাবে। সো এইখানে দেখো, মানে অন্য টপিকে ঢুকে যাচ্ছে আবার, একটু এই টপিকটা একটু বলে নি এই জন্য। সো একটা পরমাণু কেন্দ্রে কি থাকে? পজিটিভ বা প্লাস চার্জযুক্ত কণা থাকে। এখন যদি বাইরে কিছু নেগেটিভ চার্জযুক্ত কিছু না থাকতো তখন কি হতো? মানে পুরো পরমাণুটা পজিটিভ চার্জযুক্ত হয়ে পড়তো না। এই জন্য একটা পরমাণুতে কেন্দ্রে যেই কয়টা পজিটিভ বা প্লাস চার্জ থাকে, এর বাইরে ঠিক সেই কয়টা নেগেটিভ বা মাইনাস চার্জ থাকে, যেটা একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দেয়, একটা আরেকটাকে ভেনিশ করে দেয়। এটা আসলে বুঝলাম। ওকে, এখন যেটা বলছিলাম যে পারমাণবিক সংখ্যার কথা। পারমাণবিক সংখ্যাই হচ্ছে একটা পরমাণুর আইডেন্টিটি। যেমন যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা করে, একটা পরমাণু, যে কোনো পরমাণু, এটার কেন্দ্রে যদি 6টা প্রোটন থাকে, একটা পরমাণুর কেন্দ্রে যদি 6টা প্রোটন থাকে, ওইটাকে আমরা কি বলে দিতে পারি? ওইটা হচ্ছে কার্বন। একটা পরমাণুর কেন্দ্রে ওই প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়, 8 হয়ে যায়, তখন কি বলে দিতে পারবো? ওইটা হচ্ছে অক্সিজেন। মানে একটা পরমাণুর কেন্দ্রে যেই কটা প্রোটন থাকে সেইটা কি আসলে মৌলের আইডেন্টিটি বলা হয়ে থাকে বা মৌলের পরিচয় বলা হয়ে থাকে, এবং এইটাকে বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা আসলে মৌলের পারমাণবিক সংখ্যা। দেখো অনেক ক্ষেত্রে হতে পারে কি, এই যে অক্সিজেন, এটার মাধ্যমে এটা থেকে অনেক সময় এই যে ইলেকট্রনগুলো বের হয়ে যেতে পারে বা ওই ইলেকট্রন গ্রহণ করতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। বাট প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয়ে যায়, ওই পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে। স্বাভাবিকভাবে এটা হয় না, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। ওকে, এটা যদি না বুঝে থাকো সামনের টপিকগুলোতে আস্তে আস্তে পুরোপুরি বুঝে যাবে আশা করি। ওকে, এখন এতক্ষণ যেটা বলছিলাম সেটাই জাস্ট লেখা আছে যে কেন্দ্রে যেই কয়টা প্রোটন থাকে সেটাকে বলা হয় থাকে পারমাণবিক সংখ্যা, এবং এই কেন্দ্রে যেটি মানে চারপাশে যে ইলেকট্রন সংখ্যা মানে সেম হতে পারে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকে না ব্যাপারটা। মানে আমি কিভাবে বোঝাবো, এটা একটু কয়েকটা টপিক পর, মানে কয়েকটা স্লাইড পরে তোমরা বুঝে যাবে এমনিতেই, যে স্বাভাবিক অবস্থায় মানে স্বাভাবিক একটা পরমাণুতে কেন্দ্রে যেই কয়টা প্রোটন থাকে, চারপাশে সেই কয়টা ইলেকট্রন থাকে। বাট অনেক সময় রিঅ্যাকশন করার সময় বা বিক্রিয়া করার সময় এটা চেঞ্জ হয়ে যায়। সো এইটা এখানে লেখা আছে যে মোট ইলেকট্রন সংখ্যা এবং মোট প্রোটন সংখ্যা সমান থাকে। এখন হচ্ছে ভর সংখ্যা ব্যাপারটা কি? এটা একটু দেখে আসো। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। মানে এই যে কেন্দ্রে কি বলছিলাম, কেন্দ্রে কি থাকে? প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। একটা পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং এই কেন্দ্রে যে পরমাণুর সংখ্যাটা, এই একটা পরমাণুর নিউক্লিয়াসে মোট পরমাণুর সংখ্যাটাই আসলে ভর সংখ্যা। সো ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। মানে কেন্দ্রে যা আছে, কেন্দ্রে যেই কটা পরমাণু আছে, কেন্দ্রে যেই কটা
ওই কণা আছে সেইটার যোগফল হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একসাথে যোগ করলে আমরা ভর সংখ্যা পেয়ে যাব। ওকে, সো এটার সাথে ইলেকট্রন সংখ্যার কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা কয়েকটা ম্যাথ করি বা এর রিলেটেড কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝে যাব। সো এই ক্ষেত্রে অক্সিজেন পরমাণুটার ক্ষেত্রে অক্সিজেনের প্রোটন সংখ্যা কয়টা? অক্সিজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 8টা। অক্সিজেন নিউট্রন সংখ্যা কয়টা? নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। তাহলে এটার ভর সংখ্যা কত? 8 যোগ 8 16। এটা হচ্ছে অক্সিজেনের ভর সংখ্যা। এই যে সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, কয়েকটা কোশ্চেন সলভ করি, তাহলে দেখো। একটা মোলের পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কত? 17। ভর সংখ্যা কত? 35 বা 35। তাহলে পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 17 এবং ভর সংখ্যা কত? 35। আমরা কি জানি ভর সংখ্যা? আচ্ছা, এটা ম্যাথটা কি করা আছে না করতে হবে? আচ্ছা, না সলভ করা আছে, আমার লেখা লাগবে না। প্রোটন সংখ্যা 17 এবং ইলেকট্রন সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে অবভিয়াসলি, যেহেতু কিছু বলা নেই। দেখো, অনেক সময় এরকম হতে পারে যে কয়েকটা ইলেকট্রন বাইরে বের হয়ে যায় বা কয়েকটা ইলেকট্রন ও গ্রহণ করে, ওই ক্ষেত্রে কিন্তু সেম হবে না। এটা ক্লাসের শেষে দেখাচ্ছি। এখন যেহেতু একটা স্বাভাবিক পরমাণুর কথা বলা আছে, তার মানে প্রোটন যেই কয়টা, ইলেকট্রন ঠিক সেই কয়টা। ওকে, এইটা পাইলাম যে প্রোটন সংখ্যা 17, তার মানে ইলেকট্রন সংখ্যা এই অবস্থায় ইলেকট্রন সংখ্যা 17, তার মানে ইলেকট্রন সংখ্যাটা আমার বের করা হয়ে গেছে। ইলেকট্রন সংখ্যা করা হয়ে গেছে। এরপর কি? এরপর হচ্ছে ভর সংখ্যা দেওয়া আছে 35। তো ভর সংখ্যা দিয়ে বাকিটা বের করে ফেলতে পারবো। ভর সংখ্যা দেওয়া আছে 35। ভর সংখ্যা মানে কি জানি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। আমরা এখানে ভর সংখ্যা জানি, প্রোটন সংখ্যা জানি, নিউট্রন সংখ্যা অবভিয়াসলি সিম্পলি বিয়োগ করলেই বের হয়ে যাবে। সো ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 35। মানে কি বলে, ভর সংখ্যা মানে ভর সংখ্যা দেওয়া আছে 35। তো ভর সংখ্যা থেকে আমরা কিভাবে নিউট্রন সংখ্যা বের করতে পারবো? 35 থেকে 17 বিয়োগ করে দিলে 18 হচ্ছে এটা নিউট্রন সংখ্যা। আই হোপ এটা বুঝছো। সো এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যার একটা ছক আছে, তোমাদের বইতে পারমাণবিক সংখ্যার অনেক একটা বড় ছক দেওয়া আছে। এইটা একেবারে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করে ফেলতে হবে ভাই। এইটা ছাড়া তুমি কেমিস্ট্রি বা রসায়ন, তোমার লাইফ পুরোপুরি হেল হয়ে যাবে এইটা যদি না পড়ো। আমি নিজে এই প্রবলেম ফেস করছি, এই জন্য আমি বলছি ভাই, এইটা ছাড়া তোমার কোনো গতি নেই, তুমি বড় ধরনের প্রবলেম ফেস করবা। সো এই যে পারমাণবিক সংখ্যা পুরোটা মুখস্থ করে নিবা, মানে পুরোটা বলতে বইতে যেই কয়টা দেওয়া আছে ওই কয়টা মুখস্থ করে ফেলবা, তাহলে আশা করি কোনো প্রবলেম ফেস করা যাবে না, মানে ফিউচারে কোনো প্রবলেম ফেস করা লাগবে না। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তার মানে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 মানে হচ্ছে লিথিয়ামের কেন্দ্রে 3টা প্রোটন আছে এবং স্বাভাবিক অবস্থায় লিথিয়ামের চারদিকে 3টে ইলেকট্রন আছে। বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6। তার মানে কার্বনের কেন্দ্রে 6টা প্রোটন আছে এবং এর বাইরে কয়টা? 6টা ইলেকট্রন আছে। নাইট্রোজেন 7, অক্সিজেন 8। তার মানে কি অক্সিজেনের কেন্দ্রে 8টা প্রোটন আছে এবং এর চারদিকে 8টা ইলেকট্রন ওটাকে কেন্দ্র করে ঘুরতেছে। ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। ম্যাগনেসিয়াম 12 মানে কি? ম্যাগনেসিয়াম 12 মানে হচ্ছে ওর কেন্দ্রে 12টা প্রোটন আছে এবং ওর চারদিকে 12টা ইলেকট্রন ওটাকে কেন্দ্র করে ঘুরতেছে। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17 এবং আর্গন হচ্ছে 18। এটা বুঝলাম। ওকে, এখন চলো আমরা কয়েকটা কোশ্চেন সলভ করি। পারমাণবিক সংখ্যা কি? বলো একটু, ভিডিওটা থামা, তারপর অ্যান্সারটা কমেন্টে দাও। পারমাণবিক সংখ্যা মানে কি? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, এরপর 2 নম্বর এমসিকিউতে কি আছে দেখি। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? একটু আগে বলছি এবং এটা তোমাদের মুখস্থ থাকা দরকার অবশ্যই। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ওকে, এরপরে কি আছে কোশ্চেন দেখি। এরপর হচ্ছে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ভিডিওটা পিছন থেকে না টেনে আবার বলতে পারেন। ক্লোরিন একটু আগে বলছি, জাস্ট একটু আগে বলছি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। আচ্ছা, এরপর সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আর কি স্যার আছে এখানে? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ওকে, এরপর কি আছে? আচ্ছা, এটা একটু সলভ করি। একটা পরমাণুতে প্রোটনের সংখ্যা হচ্ছে 8, ভর সংখ্যা 16 হলে নিউট্রনের সংখ্যা কত? এটা একটু আগে দেখে ফেলছো, ক্লিক করে ফেলছি। একটা পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 8, ভর সংখ্যা 16, নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তার মানে নিউট্রন সংখ্যা মানে কি? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো। সো ভর সংখ্যা যেহেতু 16 এবং পরমাণু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 8, তার মানে 16 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 8। তার মানে 8 হচ্ছে এইটার নিউট্রন সংখ্যা। আর আছে কোশ্চেন, একটা পরমাণুতে প্রোটন সংখ্যা হচ্ছে 16 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 16, তাহলে ভর সংখ্যা কত? প্রোটন সংখ্যা 16, নিউট্রন সংখ্যা 16, তাহলে ভর সংখ্যা কত?
16 16 32, মানে ভর সংখ্যা মানে কি জানি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। সো প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে, তাহলে ভর সংখ্যা কত? 32। ওকে ওকে, সো দ্যাটস ইট। এই হচ্ছে এই টপিকটা শেষ। এরপর হচ্ছে নেক্সট টপিক, আইসোটোপ। আমাদের এর পরের টপিক হচ্ছে আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ, আইসোটোপ এখানে টোপ বা প্রোটন, লাস্টে কি আছে? ট বা প, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি এখানে প্রোটনের কোনো সংযোগ আছে। এখানে কি আছে? প্রোটনের কোনো সংযোগ আছে। এটা কিন্তু কোনো থিওরি না, জাস্ট একটা শর্টকাট, এই জন্য বললাম। 3 ধরনের জিনিস আছে এই রিলেটেড, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। বাট তোমাদের আইসোটোন, আইসোবার এই রিলেটেড কিছু একটা নাই, মানে কিছুই নেই একেবারে। এসএসসিতেও মেবি নাই, বাট যেহেতু মানে আমি সবসময় ট্রাই করি একটু বেশি কিছু জানানোর জন্য, যাতে তোমরা আসলে বইয়ের বলার ভিতরে সীমাবদ্ধ না থাকো, দ্যাটস ওয়াই বলে দিলাম। তো আইসোটোপ জিনিসটা কি, সংজ্ঞাটা একটু দেখি। আইসোটোপ একই মৌলের ভিন্ন ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। আমরা কি বলছিলাম যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যায় একটা মৌলের আইডেন্টিটি ডিফাইন করে, মানে ওইটা কোন পরমাণু এটা দেখি বুঝতে পারি ওর প্রোটন সংখ্যা দেখে। মানে একটা পরমাণুর কেন্দ্রের দিকে তাকাই যদি দেখি একটা প্রোটন আছে, তার মানে ওইটা হাইড্রোজেন। দেখো এখানে দেখতে পাচ্ছি একটা প্রোটন আছে, এটা হাইড্রোজেন, একটা প্রোটন আছে, তার মানে হাইড্রোজেন। এখন দেখো এইখানে প্রোটন একটা থাকলেও একটাও কিন্তু নিউট্রন নাই। এইখানেও প্রোটন একটা বাট নিউট্রন একটা, নিউট্রন একটা। এখানে প্রোটন একটা, নিউট্রন দুইটা। দেখো 3 ক্ষেত্রে এইটা কিন্তু হাইড্রোজেন, 3 ক্ষেত্রে এইটা কিন্তু হাইড্রোজেন। বাট কি, বাট এখানে নিউট্রন সংখ্যাটা ডিফারেন্ট, নিউট্রন সংখ্যা ডিফারেন্ট, মানে প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা ডিফারেন্ট। এইখান দিয়ে মনে রাখতে পারে যে আইসোটোপ, আইসোটোপ লাস্টে কি আছে? পি বা প, লাস্টে কি আছে? প আছে, তার মানে এটা দ্বারা কি বোঝায়? প্রোটন, মানে প্রোটন সংখ্যা সেম বাট নিউট্রন সংখ্যা ডিফারেন্স, সেইটা ডিফারেন্ট, সেটাকে আমরা কি বলতে পারি? এক ধরনের আইসোটোপ। আবার পড়ছি, একই মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদেরকে প্রোটন, মানে যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। হাইড্রোজেনের কথা চিন্তা করে, এখানে হাইড্রোজেনের 3টা আইসোটোপের উদাহরণ দেওয়া আছে। যেমন হাইড্রোজেনের, যেখানে হাইড্রোজেনের একটা প্রোটন থাকে এবং কোনো নিউট্রন থাকে না, সেটাকে বলা হয় থাকে প্রোটিয়াম। তারপর যেখানে হাইড্রোজেনের একটা প্রোটন আছে এবং একটা নিউট্রন আছে, সেটাকে বলা হয় থাকে ডিউটেরিয়াম। এবং যেখানে হাইড্রোজেনের একটা প্রোটন আছে এবং মানে যেই পরমাণুতে একটা প্রোটন আছে এবং তিনটা না তো দুইটা নিউট্রন আছে, সেটাকে বলা হয় থাকে ট্রিটিয়াম। এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের কয়েকটা আইসোটোপ। এরপর আরেকটা উদাহরণ আছে, সেটা হচ্ছে কার্বনের 3টা আইসোটোপ আছে। কার্বনের 3টা আইসোটোপ, এইখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সেম এবং নিউট্রন সংখ্যার পার্থক্য আছে, প্রোটন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যার পার্থক্য আছে। এগুলো প্রত্যেকটা ডিটেলসে বলছি না, কারণ তোমাদের বইয়ের ডিটেলস তোমাদের খুব একটা লাগবেও না। জাস্ট এইটা মনে রাখবা যে একই মৌলের ভিন্ন ভিন্ন ধরনের পরমাণুকে পরস্পর আইসোটোপ বলে। একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু, আই রিপিট, একই মৌলের ভিন্ন ধরনের পরমাণু। ব্যাপারটা কিরকম? একটু আগে যেটা বলছিলাম যে একই মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা ভিন্ন কিভাবে হতে পারে? কারণ নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে তো ভর সংখ্যা ভিন্ন হবে। এইটি যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ডিফারেন্ট, তাদেরকে এক ধরনের আইসোটোপ বলা হয়ে থাকে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখলাম, তারপর কার্বনের এই 3টা আইসোটোপ দেখলাম, তারপর অক্সিজেনের মোস্ট প্রবলি 12টা নাকি 17টা আইসোটোপ আছে, বাট 3টা হচ্ছে স্টেবল। এই যে 3টা আইসোটোপের ছবি এখানে দেওয়া আছে, তোমরা চাইলে একটু ডিটেলসে দেখতে পারো। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে আইসোটোপের ব্যবহার। এইটা শুধুমাত্র কি আমরা পড়বো, এর কোনো ব্যবহার নাই? অবভিয়াসলি এর ব্যবহার আছে, মানে এর রিয়েল লাইফ ইউজ কেস আছে। সেটা কি, সেটার কয়েকটা ফিল্ড দেওয়া আছে। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কি কি ভাবে ব্যবহার করা হয়, মানে কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। এটা হচ্ছে কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা হয়। ব্যাপারটা কিভাবে করা হয়? ধরো তোমার কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা কোনো রোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা কোনো ভাইরাসের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তুমি কিভাবে বুঝবা তোমার কত লম্বা রক্তনালী? সারা শরীরের আমাদের যে রক্তনালীগুলো আছে সেগুলো পেঁচাইলে নাকি পুরো পৃথিবীকে একবার করা যায়, প্রদক্ষিণ করা যায়, এত বড়। সো এটা কিভাবে বুঝো? এটা বোঝা যায় এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। সো রক্তের মাধ্যমে, মানে রক্তের সাথে আইসোটোপ মিশিয়ে দেওয়া হয়। সো যেই জায়গাটায় ক্ষতিগ্রস্ত আছে ওই জায়গাটায় রক্ত জমাট বেঁধে যায়, বা ওই জায়গাটায় ইসের পরিমাণটা কি বলে, রক্তের মাধ্যমে যেটা মিশিয়ে দেয় যে আইসোটোপগুলো, ওইটা এক জায়গায় জমাট বেঁধে যায়। তখন কিন্তু বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে এই জায়গায় রক্ত জমাট বেঁধে আছে, সরি রক্ত না তো আইসোটোপ বেশি পরিমাণ আছে, তার মানে এই জায়গায় রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর ক্যান্সার আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার আক্রান্ত হয় তা নির্ণয় করা যায়, এক্ষেত্রেও ব্যাপারটা সেম।
ব্যাপারটা সেম কিরকম, ধরো ক্যান্সার আক্রান্ত কোষ আক্রান্ত হয় কি, আমাদের বডির কোন পার্টগুলো ক্যান্সার আক্রান্ত হয়, কোষ বিভিন্ন ধরনের কোষ, ব্রেন ক্যান্সার আছে, আর বিভিন্ন জায়গাতে ক্যান্সার হতে পারে। সো কোন জায়গার কোষ ক্যান্সার আক্রান্ত সেটা বোঝার জন্য কি করা হয়, এখানে হচ্ছে কি বলে তেজস্ক্রিয় আইসোটোপ পাঠিয়ে দেওয়া হয়। এখন পুরো বডিতে যদি তেজস্ক্রিয় আইসোটোপ দেওয়া হয়, ক্যান্সার আক্রান্ত কোষগুলো সাধারণত বেশি শক্তি শোষণ করে। সো বেশি শক্তি শোষণ করলে ওই জায়গায় বোঝা যায় যে এই জায়গাটায় এই কি বলে তেজস্ক্রিয় আইসোটোপগুলো বেশি যাচ্ছে, তার মানে এই কোষগুলো ক্যান্সার আক্রান্ত। তারপর তেজস্ক্রিয় রশ্মি ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। কিছু আইসোটোপ আছে যারা হচ্ছে জীবাণুকে মেরে ফেলে, তো এই রশ্মিগুলো ব্যবহার করে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। তারপর ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয় আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে। ক্যান্সারের চিকিৎসা আইসোটোপ ব্যবহার করা, এটা তো আমরা সবাই জানি। এরপর এগুলোর ব্যাপারে ডিটেলসে চাইলে পড়াশোনা করতে পারে, এগুলোর ব্যাপারে অনেক ক্যাচাল আছে, তোমরা চাইলে জানতে পারবা, যেহেতু বইতে একেবারে মানে খুব বেশি নাই, এই জন্য জাস্ট অল্প একটু বললাম। তারপর কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের মানে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটা কিভাবে করা হয়, পতঙ্গ নিয়ন্ত্রণে কিভাবে ব্যবহার করা হয়, ধরো একটা জায়গায় খুব বেশি পতঙ্গের আক্রমণ দেখা গেছে, এখন ওই জায়গায় কি করা হয়, পুরুষ যে পতঙ্গগুলোকে আছে ওই পতঙ্গগুলোর উপর আইসোটোপ প্রয়োগ করে ওইগুলাকে মানে পুরুষত্বহীন করে দেওয়া হয়, মানে ওর হচ্ছে বংশবৃদ্ধি করতে পারবে না এরকম করে দেওয়া হয়। সো এরপর হচ্ছে ওই পতঙ্গগুলোর সাথে বা ওর ফিমেল পার্সনগুলো যেগুলো আছে, ফিমেল পার্সন কি ফিমেল পতঙ্গ যেগুলো আছে বা পোকামাকড় আছে, ওদের সাথে যখন কি বলে মিক্স হয় তখন হচ্ছে নতুন আর বংশবৃদ্ধি করতে পারবে না। বুঝতে পারছি কি বোঝাচ্ছি? এইভাবে আসলে পতঙ্গ নিয়ন্ত্রণ করা হয়। এতে এখানে লেখা আছে যে এই পদ্ধতিতে বিকিরণের সাহায্যে বিপুল সংখ্যক পুরুষ পতঙ্গের প্রজনন ক্ষমতা নষ্ট করে তাদের ছেড়ে দেওয়া হয়, যেখানে ফসলে ওই পতঙ্গের আক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা গেছে। ফলে স্ত্রী পতঙ্গরা প্রজনন ক্ষমতাহীন পুরুষ পতঙ্গের সাথে মিলিত হলে তাদের বংশ বিস্তার ঘটে না। এতে কীটনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে না, ফলে পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না, অথচ কাজটা কীট পতঙ্গ নির্বংশ হয়, ফসল রক্ষা পায়। এরপরে কি কৃষিক্ষেত্রে আর কিভাবে ব্যবহার করা হয়, কখন কোন সার কি পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। ব্যাপারটা কিভাবে করা হয়, তামাক, ভুট্টা, তুলা, বিট প্রভৃতি গাছের কেবল চারা অবস্থাতেই ফসফেট গ্রহণ করতে সক্ষম। চারা অবস্থাতেই এই সার দেওয়া না হলে তেমন কোনো কাজে আসে না। পর্যবেক্ষক আইসোটোপ ব্যবহার করে জানা গেছে যে জমিতে জল সেচনের পূর্বে ওই জল ফসফরিক অ্যাসিড মিশ্রিত করে দিলেই জমিতে ফসফেট দেওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না। এটা মানে ডিটেলস আর দরকার নেই, খুব একটা মানে ক্যাচাল বলা জিনিস, যদি মাথায় ঢোকাইতে চাও অন্যগুলো মাথায় থাকবে না। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, মানে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন এবং পরমাণুর গঠন যে পদ্ধতিগুলো, অ্যাটমের গঠন যে পদ্ধতি, রাদারফোর্ডের পরমাণু মডেল দেখালাম ওইটা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস। পরবর্তী ফিউচার যে টপিকটা পড়ব সেইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এরকম একটা ছবি দেওয়া আছে যে তেজস্ক্রিয় ফসফেট ব্যবহার করা হয়। ফসফেট ব্যবহার করার পর এটার নাম হচ্ছে গাইগার কাউন্টার। এই গাইগার কাউন্টারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয় কোন জায়গায় কি কিভাবে কাজ করছে, এটা দেখা যায় আসলে কিভাবে কাজ করতেছে। এরপর কি খাদ্যদ্রব্য সংরক্ষণে একটু আগে বলছি যে কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে যারা হচ্ছে জীবাণু বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সো ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্যকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। এরপর কি, এরপর হচ্ছে ভূতাত্ত্বিক গবেষণা কাজে অনেক সময় দেখো না যে ফসিল আবিষ্কার হয়েছে, তো এই ফসিলটা কত বছর পুরনো, কত হাজার বছর পুরনো, এইটা কিভাবে বোঝা যায়? এই যে আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ আসলে ক্ষয় হয়, এখন এই ক্ষয় হওয়ার একটা নির্দিষ্ট আছে, টাইম আছে, যে এইটা ক্ষয় হয়ে এই পর্যায়ে পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে, ওইটার মাধ্যমে বোঝা যায়। ধরো লেটস সে একটা সিম্পল জিনিস চিন্তা করো, ধরো পানি হচ্ছে তুমি একটা পাত্রে রাখলে এক বছর পর ওইটা অর্ধেক হয়ে যায়, 2 বছর পর ওইটার অর্ধেক হয়ে যায়। এখন ধরো কোনো কারণে এইটা 1000 বছর পুরনো বা 1000 বছর পুরনো এইটা, এখন আমি এইটা বুঝবো কিভাবে, মানে এটা যে 1000 বছর পুরনো এটা কিভাবে বুঝবো? বোঝার একটা সিম্পল ওয়ে আছে, এইটার সাথে যদি পানি মিক্স থাকে বা এইটার পদার্থটার ভিতরে যদি পানি থাকে কোনো অংশে বা ক্ষুদ্র পরিমাণ পানি থাকলো, ওই যে আমরা একটু আগে বললাম যে পানি 1 বছর পর অর্ধেক হয়ে যায়, 2 বছর পর তারও অর্ধেক হয়ে যায়, তার মানে হার বা রেট বা চেঞ্জটা আমরা পাইছি না যে এত বছর পর অর্ধেক হয়ে যায়। সো এইটার মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো যে এইখানে যে পানিটা ছিল ওইটার কতটুকু চেঞ্জ হয়েছে, ওইটার মাধ্যমে আসলে বুঝতে পারবো যে এটা কত বছর পুরনো। এইগুলো মানে আমি জাস্ট পানির উদাহরণ দিয়ে বুঝাইলাম। এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে যারা পরিবর্তন, মানে যাদের পরিবর্তনের হারটা হিসাব করা, এই পরিবর্তন হইতে এত সময় লাগছে, তার মানে এইটার সাথে বসে এতটুকু পরিবর্তন হয়েছে, তার মানে এইটাও এই ফসিলটাও এত বছরের পুরনো। এইভাবে ভূতাত্ত্বিক গবেষণার কাজে এই যে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ রিলেটেড টপিক। আই হোপ এটা তোমরা বুঝছো। যদি কোনো কোশ্চেন থাকে মানে কমেন্ট বক্সে দিতে পারো। এরপরের টপিক হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন। আমাদের এর পরের টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন টপিক। আসলে এতক্ষণ পর্যন্ত যা পড়লাম, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, বাট
সবচেয়ে মেইন জিনিস হচ্ছে এটা, তুমি যদি বুঝে থাকো যে একটা পদার্থ বা যে কোনো পদার্থই পরমাণু দিয়ে গঠিত এবং পরমাণু হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত, এতটুকু যদি বুঝে থাকো আগের আলোচনা থেকে তাহলে হয়েছে। বাট এরপরে এখন থেকে আমি যতটুকু পড়াবো সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা পুরোটাই তোমাকে বুঝতে হবে। তো চলো শুরু করি। ইলেকট্রন বিন্যাস জিনিসটা কি? ইলেকট্রন বিন্যাস হচ্ছে, আমরা তো পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থেকে সেটা বুঝলাম। এখন ইলেকট্রনটা চারপাশে কিভাবে থাকবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মানে এই টপিকটার ভিতরে আমরা পড়বো। তো চলো শুরু করি। একটা পরমাণু আছে, এই পরমাণুটা হচ্ছে সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণু কারণ কি? কারণ হচ্ছে এর কেন্দ্রে 11টা প্রোটন আছে এবং আমরা কি জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। মানে এটাকে নাম দিয়েছি যে একটা পরমাণু দেখতে মানে প্রথম দিকে ধরো তুমি কিছুই জানো না, বিজ্ঞান আবিষ্কার হয়নি, এখন একটা পরমাণু দেখতে পাইছে বিজ্ঞানীরা, এখন দেখে এর ভিতরে এর কেন্দ্রে 11টা প্রোটন আছে, তার মানে এটার নাম দিল এটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম পরমাণু এটা আমরা জানি, এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, এর কেন্দ্রে 11টা প্রোটন আছে এবং চারদিকে হচ্ছে 11টা ইলেকট্রন এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন 11টা ইলেকট্রন কিভাবে থাকবে, কোন কক্ষপথে কয়টা থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন টপিকের ভিতর পড়বো। সো ইলেকট্রন কনফিগারেশন অ্যানিমেশনটা কোথায় আসছে, কক্ষপথগুলোতে যে কোনো কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে এইভাবে ডিফাইন করতে পারি আমরা, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি। দাঁড়াও আমি দেখাই, এই যে 2n²। এখন দেখো অনেকগুলো কক্ষপথ না, এইটা হচ্ছে প্রথম কক্ষপথ বা 1 নম্বর কক্ষপথ, এইটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এইখানে কিন্তু আরো অনেক কক্ষপথ আছে, মানে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে কক্ষপথের সংখ্যা বাড়বে। ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করতে পারো যে এখানে কক্ষপথ আসলে আছে কিন্তু কক্ষপথে এখানে ইলেকট্রন নাই, বা এরপরে যত বড় মৌল আছে মানে যেটার আকার অনেক বড়, যেটা ইলেকট্রন অনেক বেশি, সেগুলোর ক্ষেত্রে এই কক্ষপথগুলোতে বা অনেক ইলেকট্রন আছে। এখানে যেরকম এই কক্ষপথে একটা ইলেকট্রন, অনেক মৌল আছে দেখবা এই কক্ষপথে আরো অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, তারপরের কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে। সো এই কক্ষপথগুলো এখানে আছে, বাট এখানে যেহেতু ইলেকট্রন নাই সেহেতু আমরা এগুলোকে আর কাউন্টের ভিতর নিব না। তো সোডিয়ামের প্রথম কক্ষপথ, এটাকে 1 নম্বর কক্ষপথ বলি। সোডিয়াম না, সব ক্ষেত্রে যে কোনো পরমাণুর ক্ষেত্রে 1 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এটাকে অন্য একভাবে প্রকাশ করতে পারি আমরা, এটাকে কে, প্রথম কক্ষপথটাকে কে, দ্বিতীয় কক্ষপথটাকে এল, তৃতীয় কক্ষপথটাকে এম, এইভাবেও প্রকাশ করা হয়, কে এল এম এন, এইভাবেও প্রকাশ করা হয়। প্রথম কক্ষপথটাকে কে, দ্বিতীয় কক্ষপথটাকে এল, তৃতীয় কক্ষপথটাকে এম, পরবর্তী চতুর্থ কক্ষপথটাকে এন দ্বারাও প্রকাশ করা হয়। আবার 1 2 3 বা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এভাবে প্রকাশ করা হয়। এখন দেখো এই যে প্রথম কক্ষপথটা, এই প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, বা দ্বিতীয় কক্ষপথে, এই যে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, বা তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এগুলো আমরা কিভাবে বুঝতে পারি? এগুলো বুঝতে পারি এই সূত্রটার মাধ্যমে। এই সূত্রটা মনে রাখবা যে কক্ষপথগুলোতে বা যে কোনো কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কিভাবে বুঝতে পারো, 2n², এই সূত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো 2n², এই সূত্রটার মাধ্যমে। এখন এইখানে n কি? n হচ্ছে এই যে কক্ষপথ নাম্বার। এখন দেখো এই সূত্রটা আমরা পরবর্তীতে মানে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় এগুলো, আমরা জাস্ট এইখান থেকে দেখি। আমরা কি জানি, একটু আগে সূত্রটা বললাম যে কোনো কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n²। এখন প্রথম কক্ষপথে n এর মান কত হবে? 1। দ্বিতীয় কক্ষপথে n এর মান কত হবে? 2। তৃতীয় কক্ষপথে n এর মান কত হবে? 3। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে n এর মান কত? n এর মান হচ্ছে 1। তাহলে এখানে যদি বসাই 2 × 1 কত? 1। তার মানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে n এর ভ্যালু কত? 2, মানে 2 নম্বর কক্ষপথ, এজন্য n এর ভ্যালু হবে 2। 2² মানে হচ্ছে 4 × 2 কত? 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা, মানে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত? তৃতীয় কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কয়টা থাকতে পারে? 18টা থাকতে পারে। মানে এইখানে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ। এখন দেখো এখানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 1টা। কারণ কি? কারণ এখানে ইলেকট্রন বাকি ছিল একটা, প্রথমে এইগুলো দেওয়ার পর ইলেকট্রন বাকি ছিল একটা, এই জন্য একটাই আছে। মানে এইখানে যেটা বোঝাচ্ছে এটা হচ্ছে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়? প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, বাকি কক্ষপথগুলো কোনো ইলেকট্রনই নেই। তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি? প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে। বাট এখানে কি দেখছি আমরা? প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, মানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে। এবং এইভাবে যদি হিসাব করে চতুর্থ কক্ষপথে মোস্ট প্রবাবলি 32 বা 32টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে। তো
এগুলো কিভাবে বিন্যস্ত হবে? প্রথমে হচ্ছে প্রথম ঘরগুলো পূর্ণ করবে। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন? ধরো একটা যে কোনো একটা র্যান্ডম একটা পরমাণুর কথা চিন্তা করো, এখানে 20টি ইলেকট্রন আছে, বলে দিল যে এখানে 20টি ইলেকট্রন আছে, এবং এই 20টি ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে এটা যদি তোমাকে জানতে চায়, তুমি কি করবা? প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। প্রথম কক্ষপথে 2টা বসাবা। তারপর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা বসাবা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 18টা। এইভাবে বসাইতে বসাইতে যাবা। সো চলো আমরা আস্তে আস্তে একটা একটা করে দেখি। ধরো যে কোনো একটা চিন্তা করো, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12 বা 12, 12 বা 12। এখন এটার ইলেকট্রন বিন্যাসটি কিরকম হবে? এটার ইলেকট্রন বিন্যাসটি কিরকম হবে? প্রথম কক্ষপথে আমরা কি জানি? কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তার মানে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। এরপরে কত? এরপর হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন টোটাল কয়টা? ম্যাগনেসিয়ামের ইলেকট্রন টোটাল হচ্ছে 12টা। এর 12টার ভিতরে আমাদের ইউজ হয়েছে কয়টা? 8 আর 2 10টা ইলেকট্রন ইউজ হয়েছে। বাকি আছে কয়টা? 2টা। তার মানে এর পরের কক্ষপথটা 18টা ইলেকট্রন ধারণ করতে পারলো, আমাদের কাছে ইলেকট্রন আছে জাস্ট আর 2টা। সো এইখানে 2টা ইলেকট্রন থাকবে। এটি হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরপর অন্য একটা ধরি, অন্য একটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। ক্লোরিন এটা হচ্ছে 17, 17। বোর্ডটা একটু স্লো কাজ করে আমার, এইভাবে লেখা হচ্ছে। সো প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো কয়টা ইলেকট্রন ইউজ হচ্ছে? ইলেকট্রন কয়টা ইউজ হয়েছে? 10টা। এখনো বাকি আছে কয়টা? 7টা ইলেকট্রন। সো পরবর্তী কক্ষপথে আমরা 7টা ইলেকট্রন বসাই দেবো। কারণ কি এখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন? 18টা ইলেকট্রন বসতে পারে। যদি এখন দেখো, এখন যদি আমাদের 18টা বা 19টা ইলেকট্রন বাকি থাকতো, তাহলে কি করতাম? এখানে 18টা ইলেকট্রন বসাই দিতাম, কারণ তৃতীয় কক্ষপথে 18টার বেশি ধারণ করতে পারে না। তখন পরবর্তী যদি বাকি থাকতো, এটা পরবর্তী কক্ষপথে চলে যেত। এটা আসলে এইভাবে হয় না, ইলেকট্রন বিন্যাসের একটা নিয়ম আছে। মানে এই যে কক্ষপথগুলো দেখলাম, এইগুলোর ভিতর আরো ভাগ আছে। একটু আগে যেটা দেখলাম, এইগুলোর ভিতর আরো ভাগ আছে। এইগুলো আসলে আমরা 2D তে জাস্ট দেখছি, এটা কখনোই এইভাবে কাজ করে না। 1s2 2s2 এইভাবে, মানে খুবই কমপ্লেক্স জিনিসপত্র আছে। যত উপরের ক্লাসে তুমি উঠবা তত আসলে কমপ্লেক্সিটি বাড়বে। সো জাস্ট বোঝার জন্য, বা এই ক্লাস পর্যন্ত, 8 পর্যন্ত যতটুকু দরকার ততটুকু আমি বোঝানোর ট্রাই করলাম। তোমাদের বই একটা ছক আছে, ছকটা পুরোপুরি আশা করি বোঝার ট্রাই করবা, তাহলে আই থিঙ্ক আর কোনো প্রবলেম হবে না। এরপর লাস্ট টপিক আমাদের মৌলের ধর্ম বা প্রপার্টিস অফ এলিমেন্ট। এইটা আমরা কি দেখবো? চল, এখানে কি আছে? সোডিয়াম একটা পরমাণু আছে। একটু আগে যেটা দেখে আসছি যে সোডিয়াম একটা পরমাণু। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে আমার? রেকর্ড হচ্ছে। সোডিয়াম পরমাণু। সো সোডিয়াম পরমাণু কেন্দ্রে 11টা প্রোটন আছে, চারদিকে 11টা ইলেকট্রন আছে। এখন কি হয় দেখো, অনেক ক্ষেত্রে তোমরা যখন উপরের ক্লাস উঠবা, আবার বারবার বলছি কারণ এই টপিকগুলো একটা আরেকটার সাথে এতভাবে কানেক্টেড, একটা না বুঝলে আসলে অন্যটা তোমরা বুঝবা না। সো দেখো এই ক্ষেত্রে এই সোডিয়ামের ক্ষেত্রে বা ধাতুর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই যে এইখানে কেন থাকে, মানে এই ইলেকট্রনটা চারদিকে কেন থাকে? এটা তো অনেক জোরে গতিশীল আছে, কেন বাইরে বের হয়ে যায় না? এইখানে কেন ঘুরতেছে? কারণ কি, এই কেন্দ্রের সাথে একটা আকর্ষণ বল আছে। এখন এই দেখো, এই যে সর্বশেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে, এর প্রতি এই যে কেন্দ্রের আকর্ষণ খুব কম থাকে। ও কি করে ও হচ্ছে ইলেকট্রনটা বাইরে বের করে দিতে চায়, বা ইলেকট্রনটা দান করে দিতে চায়। ইলেকট্রনটা দান করে দিয়ে স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায়। এখন দেখো স্থিতিশীল অবস্থা ব্যাপারটা কি, এটা একটু বুঝে। স্থিতিশীল ব্যাপারটা কি, এটা একটু বুঝে। ওয়েট, এক মিনিট, আমি একটু জাস্ট পানি খাই। সরি। স্থিতিশীল অবস্থা ব্যাপারটা কিরকম? স্থিতিশীল ব্যাপারটা হচ্ছে, আমরা কি দেখছিলাম একটু আগে ইলেকট্রন বিন্যাসের সময় দেখছিলাম, প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারে। দ্বিতীয় কক্ষপথ সর্বোচ্চ হচ্ছে 8টা ইলেকট্রন ধারণ করতে পারে, সর্বোচ্চ 8টা ইলেকট্রন। এই যে সর্বোচ্চ যে সংখ্যক ইলেকট্রন বা যে কোনো অবস্থায় সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে এইটা স্থিতিশীল অবস্থা থাকে। মানে এটাকে বলা হয় থাকে অষ্টক নিয়ম। এটাকে কি বলা হয় থাকে? অষ্টক নিয়ম। এই অবস্থাটা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা। মানে এই অবস্থায় যে কোনো একটা পরমাণু এই অবস্থা সবসময় যেতে চায়। ধর এর পরবর্তী কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এরকম এক অবস্থায় আছে।
ও কি করবে, এই একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ও কি করবে, এই অবস্থা অর্জন করতে চাইবে। যে কোনো একটা পরমাণুর কথা চিন্তা কর, এটা অবশ্যই জানো কোন পরমাণুর কথা বলছি। ধর এরকম ইলেকট্রন বিন্যাস আছে, দুইটা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে কয়টা আছে, একটা ইলেকট্রন আছে। এখন এই অবস্থাটা হচ্ছে স্থিতিশীল অবস্থা। সো এই জন্য ও কি করে, এই একটা ইলেকট্রন যেটা আছে এটাকে ছেড়ে দিয়ে, এটাকে বের করে দিয়ে এই অবস্থাটা রাখতে চাই। এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা। এইটা যদি না বুঝে থাকো এইটা বোঝো, যদি স্থিতিশীল অবস্থাকে এটা না বোঝো এইভাবে বোঝো যে সোডিয়াম কি করে, এই কেন্দ্রের প্রতি এর আকর্ষণ খুব কম থাকে, এই জন্য এটাকে ছেড়ে দিতে চায়। ছেড়ে দিলে কি হয়, ও হচ্ছে একটা জিনিস দান করে দিছে, দান করে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এখন সোডিয়াম প্লাসে কেন পরিণত হলো, এতটুকু তো বুঝছো যে সোডিয়াম ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, ছেড়ে দেয় বা দিতে চায়। সো আমি এটা মুছি, তারপর একটু বুঝাই। সো সোডিয়াম এইটাকে যদি ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়, এখন সোডিয়াম প্লাস দ্বারা আমরা আসলে কি বুঝাই, সোডিয়াম, আচ্ছা এটা তো লেখাই আছে, আমি এটা লিখছি কেন, দেখো ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে নিচের লেখাটা, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল বা একটা ইলেকট্রন ত্যাগ করলো, এই জন্য মাইনাস দিছে। সোডিয়াম একটা ইলেকট্রন, ই মাইনাস দিয়ে ইলেকট্রন বোঝায়, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এখন সোডিয়াম প্লাস বলতে কি বোঝায় এইটা বোঝার দরকার আছে, সোডিয়াম প্লাস বলতে কি বোঝায় এটা বোঝার দরকার আছে। এইখানে দেখো, এখানে কি আছে, সোডিয়াম একটা পরমাণু আছে, সোডিয়াম পরমাণু কেন্দ্রে 11টা প্রোটন আছে, মানে 11টা পজিটিভ চার্জ আছে, 11টা পজিটিভ চার্জ আছে। এখন বাইরে কি আছে, 11টা নেগেটিভ চার্জ বা বিপরীত চার্জ যুক্ত, 11টা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন আছে, 11টা নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন আছে। এখন একটু আগে কি হয়েছে দেখো, একটু আগে কাহিনীটা কি হয়েছে, একটা নেগেটিভ চার্জ বাইরে বের হয়ে গেছে, এতক্ষণ কি ছিল, যেই কয়টা পজিটিভ চার্জ ছিল সেই কয়টাই নেগেটিভ চার্জ ছিল, এইখানে যেই কয়টা পজিটিভ চার্জ ছিল বাইরেও সেই কয়টা নেগেটিভ চার্জ ছিল, এই জন্য নিউট্রাল ছিল, এটা নিউট্রাল ছিল। এখানে যেই কটা পজিটিভ চার্জ ছিল বাইরে সেই কটা নেগেটিভ চার্জ ছিল। একটু কি হয়েছে, একটা নেগেটিভ চার্জ বাইরে বের হয়ে গেছে, একটা নেগেটিভ চার্জ বাইরে বের হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে না, মানে তুলনামূলকভাবে পজিটিভ চার্জের সংখ্যা বেড়ে গেছে না। ধরো এই পজিটিভ চার্জটা, ধরো যে কোনো একটা চিন্তা করো, এই পজিটিভ চার্জটা এই নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করে, মানে দুইটা একসাথে মিলে ফিনিশ হয়ে যায়, এইটাকে ফিনিশ করে, এইটাকে ফিনিশ করে, এইটাকে ফিনিশ করে। বাট দেখো একটা ইলেকট্রন বের হয়ে যাওয়ার ফলে একটা পজিটিভ চার্জ অতিরিক্ত থেকে যাবে না, মানে একটা পজিটিভ চার্জ বেড়ে যাবে না, মানে আপেক্ষিকভাবে বেড়ে যাবে। পজিটিভ চার্জ যেই কটা ছিল ওই কটাই তো আছে, বাট নেগেটিভ চার্জ একটা কমে গেছে, তার মানে এখন হচ্ছে নেগেটিভ চার্জের তুলনায় পজিটিভ চার্জ একটা বেশি। ধরো এখানে চিন্তা করো, 4টা পজিটিভ চার্জ ছিল, 4টা নেগেটিভ চার্জ ছিল, সো নেগেটিভ চার্জ একটা চলে গেছে, তার মানে এখন দেখে এই জায়গায় এই সিস্টেমে একটা পজিটিভ চার্জ আসলে বেশি আছে। সো এইটাই বোঝায়, Na প্লাস দিয়ে এইটাই বোঝায় যে সোডিয়াম পরমাণুতে এখন একটা পজিটিভ চার্জ, মানে নেগেটিভ চার্জের তুলনায় একটা পজিটিভ চার্জ বেশি আছে, বা একটা নেগেটিভ চার্জ বা একটা ইলেকট্রন বাইরে বের হয়ে গেছে। যদি আমার কথা না বুঝে থাকো, জাস্ট একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো, একটু ভাবো, তাহলে বুঝে যাবা। এরপর কি হয়, এই যে একটা পজিটিভ চার্জ ত্যাগ করে দিল, এখন অন্য একটা সিনারিও চিন্তা করো, অন্য একটা, এটা ভুলে যাও, সোডিয়ামের কথা ভুলে যাও, অন্য একটা পরমাণুর কথা চিন্তা করো। অন্য একটা পরমাণু কি ধরলাম, ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন মেনে একটু আগে দেখছি, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে, তারপর তৃতীয় কক্ষপথে কয়টা, 7টা ইলেকট্রন থাকে। এখন দেখো তৃতীয় কক্ষপথে কয়টা, 7টা ইলেকট্রন। আমি একটু আগে কি বলছি যে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন, এইটা হচ্ছে স্থিতিশীল অবস্থা। সকল পরমাণু কি চায় যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। এখন দেখো এইখানে কি আছে, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। তার মানে ও কি করতে চায়, একটা ইলেকট্রন আরো একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, গ্রহণ করে স্থিতিশীল অবস্থা বা স্থির হইতে চায়। ও কি খায়, স্থির হইতে চায় বা স্থিতিশীল অবস্থা অর্জন করতে চায়। সো ক্লোরিন কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, সো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এই যে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে না, এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাসে পরিণত হয়, এই যে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। এখন ক্লোরিন মাইনাস দ্বারা কি বোঝায়, ধরো এই যে ক্লোরিনের কেন্দ্রে 17টা প্রোটন আছে, মানে 17টা পজিটিভ চার্জ আছে, এবং বাইরে স্বাভাবিক অবস্থায় বাইরে কি আছে, 17টা নেগেটিভ চার্জ আছে। ধরো 17টা পজিটিভ চার্জ আছে, 17টা নেগেটিভ চার্জ আছে, একটাকে ভেনিশ করে দেয়। এখন এই জায়গায় কি হলো, একটা নেগেটিভ চার্জ বাইরে থেকে এক্সট্রা আসছে,
তার মানে কি এইখানে নেগেটিভ চার্জের পরিমাণ, একটা নেগেটিভ চার্জের পরিমাণ বেশি বেড়ে গেছে, এইটা এখানে বুঝাইছে যে একটা ইলেকট্রন ও গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। সোডিয়াম কি করছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছিল, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। এবং এই ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। এখন দেখো এই দুইটা আলাদা আলাদা দৃশ্যকে যদি আমরা এক করি, দুইটা আলাদা আলাদা দৃশ্যকে যদি আমরা এক করি, ধরো একটা পাত্রে সোডিয়াম রেখে দিলাম এবং ক্লোরিন রেখে দিলাম, দুইটাকে একসাথে যদি মিক্স করলাম, সেক্ষেত্রে কি হয়, এই যে সোডিয়াম ও কি চাইবে, ও সবসময় চাইবে একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে। প্রত্যেকটা পরমাণু, ধরো একটা পাত্রে কোটি কোটি পরমাণু আছে, প্রত্যেকটা পরমাণু কি চাইবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে। আবার ক্লোরিনের ধরো কোটি কোটি পরমাণু আছে, ও কি চাইবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে। এখন সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল, ক্লোরিন কি করে, ওই ইলেকট্রনটা গ্রহণ করে, ক্লোরিন কি করে, ওই ইলেকট্রনটা গ্রহণ করে, এবং এর ফলে নিজেদের ভিতর একটা বন্ধন তৈরি হয়। এইটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। একটু আগে বা ক্লাসের প্রথম দিকে আমরা যে লবণের কথা পড়ছিলাম, আমরা যে খাবার লবণ খাই, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এবং সোডিয়াম ক্লোরাইড আসলে এইভাবেই গঠিত হয়। এই যে সোডিয়াম হচ্ছে ধাতু একটা, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, ওই ইলেকট্রনটা ক্লোরিন গ্রহণ করে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তৈরি করে, আমাদের খাবার লবণ তৈরি করে। আই হোপ এইটা একেবারে ক্লিয়ার হয়েছে, ফুললি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো এটার আরেকটা নাম আছে, যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, সেটাকে ক্যাটায়ন বলা হয়ে থাকে। এবং ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, সেটাকে বলা হয়ে থাকে অ্যানায়ন। এখন এইটা বিক্রিয়াটা আমরা স্বাভাবিকভাবে মানে রাসায়নিকভাবে কিভাবে লিখবো সেটা একটু দেখি। যখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, সেটাকে অ্যানায়ন বলে। এবং সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, সেটাকে ক্যাটায়ন বলা হয়ে থাকে। ক্যাটায়ন এবং অ্যানায়নের সংজ্ঞাও দেওয়া আছে এখানে। ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ধনাত্মক মানে প্লাস চার্জযুক্ত, তার মানে এখানে মানে কম্পারেটিভলি বা তুলনামূলকভাবে একটা পজিটিভ চার্জ বেশি আছে। সোডিয়াম 2+ থাকলে কম্পারেটিভলি এখানে পজিটিভ চার্জ 2টা বেশি থাকতো। এটাই বুঝাইছে যে ধনাত্মক বা প্লাস চার্জযুক্ত বা প্লাস আধানযুক্ত পরমাণুকে ক্যাটায়ন বলে এবং ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে অ্যানায়ন বলে। এটা বুঝলাম। এখন হচ্ছে রিঅ্যাকশন বা বিক্রিয়াটা আমরা দেখি আসো। তো থেকে কি বলছিলাম যে ক্লোরিন কি হয়, একটা ইলেকট্রন গ্রহণ করে, সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে, ওই ইলেকট্রনটা কি করে, ক্লোরিন গ্রহণ করে সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়। এবং রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া আকারে কিভাবে দেখবো, এটা বিক্রিয়াটাকে এইভাবে লিখি, ক্লোরিন, এই যে দেখো এটা মানে একটু আগে ইকুয়েশনের মতো চিন্তা করো, ইকুয়েশন হিসেবে যদি যোগ করে দাও ক্লোরিন ক্লোরিন, তারপর হচ্ছে এই যে ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি গেল, তারপর হচ্ছে ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস, এইভাবে আমরা লিখতে পারি যে ক্লোরিন প্লাস সোডিয়াম NaCl বা সোডিয়াম ক্লোরাইড। ব্যাপারটা এরকমই ঘটে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, একটা ইলেকট্রন ত্যাগ করে, এটাকে সোডিয়াম প্লাসে পরিণত হয়, সোডিয়াম প্লাসে পরিণত হয়, ওই একটা ইলেকট্রন কি করে, ক্লোরিন গ্রহণ করে, ক্লোরিন মাইনাসে পরিণত হয়। সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এই দুইটা একসাথে হয় NaCl বা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, NaCl বা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। আই হোপ তোমরা এটা বুঝছো। এরকম আরো কয়েকটা বিক্রিয়া দেখা যায়। আমি কয়েকটা বিক্রিয়া অ্যাড করছিলাম, এখানে মেবি আসেনি। সো রাসায়নিক বিক্রিয়া অধ্যায় এইগুলো আমরা ভালোভাবে দেখবো এগুলা। তো আশা করি এই টপিকটা বুঝছো। এখন চলো কয়েকটা কোশ্চেন সলভ করি ক্লাসের আগে। কোন মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটু আগে বলছি চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 32 বা 32টা ইলেকট্রন থাকতে পারে। তারপর হচ্ছে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত? ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এখন ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করব? প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন যাবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখো হয়েছে কয়টা? টোটাল 10টা। এবং আমাদের বাকি আছে কয়টা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। সো 5টা ইলেকট্রন বসাই দেবো এখানে, কারণ আমরা জানি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টা, আরো অনেক বেশি আছে। সো ফসফরাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ কয়টা ইলেকট্রন না, সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকে? 5টা ইলেকট্রন থাকে। এরপর কি আছে? ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি? এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। সো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি রকম হবে? 2, তারপরে কত? 8, তারপরে কত? তারপর হচ্ছে 2, তারপরে কত? 2। এবং এইটা দেখার সাথে সাথে যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, এটা দেখার সাথে সাথে তোমরা কি করে দেবা? 2 আর 2 এটা দিয়ে দেবা এবং সাথে সাথে গোল্লা পাবা, কারণ এটা র।
কি হবে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ দ্বারা কি বুঝাইছে, সোডিয়াম প্লাস দ্বারা কি বুঝাইছিলাম, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ম্যাগনেসিয়াম 2 দ্বারা কি বুঝাইছি, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তার মানে ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে এই 2টা ইলেকট্রন বাদ দিয়ে দিয়েছে, তার মানে ম্যাগনেসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস হবে শুধুমাত্র এতটুকু 2 আর 8, তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, আর কোনো কোশ্চেন নেই, কোশ্চেন থাকার কথা ছিল। ওকে, সো দ্যাটস ইট, খুব তাড়াতাড়ি পড়াইছি, বাট আই হোপ তোমরা পুরো চ্যাপ্টারটা বুঝছো ভালোভাবে। যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের গ্রুপে জানাতে পারো। এরপর হচ্ছে আর কি, হ্যাঁ আমাদের গ্রুপে জয়েন করতে পারো, গ্রুপে অনেক যে কোনো ধরনের কোশ্চেন তোমরা ওইখানে করতে পারো, তোমাদের বড় ভাইয়ের আপুর আছে এবং তোমাদের ব্যাচের আরো অনেকে আছে, তারা পড়াশোনা নিয়ে কথা বলছে, আরো অনেক টপিক নিয়ে কথা বলে, সো সবগুলোর সাথে তোমরা এঙ্গেজ থাকতে পারো। প্লাস হচ্ছে আমাদের ডিসকর্ডে জয়েন করতে পারো, টেলিগ্রামে জয়েন করতে পারো, সবকিছু লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। অ্যান্ড আমাদের বই বা কোর্স এই রিলেটেড যে কোনো জিনিসপত্র যদি জানতে চাও, সমস্ত ডিটেলস কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো দ্যাটস ইট, আমাদের 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে বর্ণমালা স্কোয়াড আর হচ্ছে ক্লাস 8-এর জন্য একটা গ্রুপ। সো আই হোপ তোমরা 2টা গ্রুপে জয়েন হয়ে নেবা। সো এই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ক্লাসে বা পরবর্তী কোনো ভিডিওতে। তোর মতো ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে একসাথে ভালো থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।